আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের আরেকটি লেকচারে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটি চ্যাপ্টার গুণগত রসায়ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর মাঝে গুণগত রসায়নের একটি লেকচার শেষ করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব আরও খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক, দ্রাব্যতার গুণফল নিয়ে। দেখো, দ্রাব্যতার গুণফল কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা খুব ভালোভাবে এই দুটি টপিক ডিটেলসে পড়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দ্রাব্যতা শুরু করার আগে, দ্রাব্যতা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু প্রাথমিক ধারণা আমাদের দরকার দ্রাব্যতাকে বোঝার জন্য। তো প্রথম আমাদের যা জানা দরকার সেটা হচ্ছে দ্রবণ কি। দেখো, দ্রাব্যতা কার হয়? দ্রাব্যতা হয় দ্রবণের। তো সেক্ষেত্রে আমাদের দ্রাব্যতা বোঝার আগে কিন্তু আমার বুঝতে হবে দ্রবণ জিনিসটা কি। দ্রবণের সংজ্ঞা যদি বলি, দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। এক কথায় দ্রবণকে প্রকাশ করতে হলে আমি বলবো দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ। এখন তাহলে আমাদের সমসত্ব মিশ্রণ বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে মিশ্রণ কাকে বলে। দেখো, যদি আমি প্রথমে মিশ্রণ বুঝতে চাই, মিশ্রণ হলো দুই বা ততোধিক পদার্থ যদি একত্রিত থাকে, কোনোভাবে একসাথে থাকলে কিন্তু তাকে আমরা মিশ্রণ বলবো। এখন এই মিশ্রণ হতে পারে হচ্ছে দুই রকম। এক হলো সমসত্ব মিশ্রণ, আবার হতে পারে অসমসত্ব মিশ্রণ। মিশ্রণ যদি সমসত্ব হয় তখন কিন্তু আমরা তাকে দ্রবণ বলতে পারবো। আর যদি মিশ্রণ যদি সমসত্ব না হয়, অসমসত্ব হয়, তখন কিন্তু আমরা এটাকে দ্রবণ বলতে পারবো না। এখন কথা হলো, কখন মিশ্রণ সমসত্ব হবে আর কখন মিশ্রণ সমসত্ব হবে না। মিশ্রণ সমসত্ব হওয়ার জন্য মিশ্রণের সকল স্থানে যে কোনো জায়গা থেকে, যদি কোনো একটা মিশ্রণের যে কোনো স্থান থেকে যদি আমি নমুনা নেই এবং সেই নমুনায় যদি মিশ্রণের উপাদানসমূহের অনুপাত ধ্রুবক থাকে, তবে তাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। আর যদি মিশ্রণের যে কোনো স্থান থেকে নমুনা নিলে সেই নমুনায় মিশ্রণের উপাদানসমূহের অনুপাত ধ্রুব না থাকে, তবে তাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। এখন কথা হচ্ছে কি, জিনিসটা আসলে কি ভাইয়া? দেখো, যদি আমি একটা পাত্রে, ধরো একটা পাত্র নিলাম, এটা একটা পাত্র নিলাম, আর ধরো এখানে আরেকটা পাত্র নিলাম, দুইটা পাত্র নিলাম। তো দুই থেকে পানি আছে, এটাতেও পানি আছে, এখানেও পানি আছে, আবার এই পাত্রে পানি আছে। এখন একটা পাত্রে আমি যোগ করলাম কিছু পরিমাণ চিনি যোগ করলাম। একটা পাত্রে কিছু পরিমাণ চিনি যোগ করলাম, আর আরেকটা পাত্রে আমি যোগ করলাম কিছু পরিমাণ বালি। এখন তোমরা বলো তো কি হবে? প্রথম পাত্রে কি হবে? চিনি যে আমি যে যোগ করেছি, চিনিটা কিন্তু কি হবে আমার এই যে আমাদের পানির মাঝে একদম সমানভাবে ছড়িয়ে যাবে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এবং তখন চিনি আর পানিকে মনে হবে না আলাদা কিছু, বরং আমাদের চিনি আর পানিকে কিন্তু এখানে আলাদা করে দেখা যাবে না, বরং একসাথে আছে বলে মনে হবে। অন্যদিকে যদি আমি এখানে বালি যোগ করি, বালিটা কি হবে? বালি নিচে গিয়ে এইদিকে তলানি পড়বে। তো এখন যদি আমি এই চিনি আর পানির যে মিশ্রণটা আছে, এখান থেকে যদি আমি ধরো এখান থেকে একটু নমুনা নিলাম আর এখান থেকে একটু নমুনা নিলাম, ধরো এখান থেকে একটু নিয়েছি আর এখান থেকে একটু নিয়েছি, তো দেখা যাবে যে এইখানেও চিনি আর পানির অনুপাত যা, এখান থেকেও কি হবে? চিনি আর পানির অনুপাত কিন্তু সেম হবে। ধরো এখানে চিনি আর পানির অনুপাত যদি হয় x/y, এখান থেকেও যদি আমি যেই নমুনা নিয়েছি তাতেও কিন্তু চিনি আর পানির অনুপাত হবে x/y। কিন্তু আমি যদি এখন এই বালি আর যে পানির আমাদের যে মিশ্রণটা আছে, সেখান থেকে যদি আমি দুইটা নমুনা নিই, ধরো এখান থেকে একটু নমুনা নিয়েছি, এখান থেকে একটু নমুনা নিয়েছি, তো দেখা যাবে যে এই নমুনায় যদি আমাদের বালি আর পানির অনুপাত হয় P/Q, দেখা যাবে এখানে বালি আর পানির অনুপাত হয়ে আছে ধরো হচ্ছে কি আমাদের M/N। এটা কিন্তু কখনো সমান হবে না, কারণ এখানে বালির পরিমাণ একদমই নাই, শুধুমাত্র পানি আছে, আর এখানে শুধু বালু আর বালু। তো বুঝতেই পারতেছো যে এখানে কিন্তু আমাদের অনুপাতটা সমান হবে না। তো যেহেতু এখানে আমাদের হচ্ছে কি সকল নমুনায় আমাদের অনুপাত সমান হচ্ছে না, এই জন্য আমাদের কিন্তু এই মিশ্রণটাকে আমি কিন্তু কি বলবো? অসমসত্ব মিশ্রণ বলবো। আর যেহেতু আমাদের কি হচ্ছে, আমাদের সকল নমুনায় আমাদের চিনি আর পানির অনুপাত সমান হচ্ছে, এই জন্য আমি এটাকে বলবো সমসত্ব মিশ্রণ। আর যেহেতু এটা একটা সমসত্ব মিশ্রণ, সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারবো একটা দ্রবণ। আশা করি আমি দ্রবণ কি এটা ভালোভাবে বুঝতে পেরেছি। এবার একটা দ্রবণে যা দ্রবীভূত থাকে তাকে বলা হয় হচ্ছে গিয়ে
দ্রাবক, আর যার মাঝে দ্রবীভূত থাকে তাকে বলা হয় আমাদের দ্রাবক, যার দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রব, আর যার মাঝে দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রাবক। তাহলে দেখো তো এই যে আমাদের সমস্ত মিশ্রণ বা চিনি আর পানির দ্রবণ, এখানে কে দ্রবীভূত আছে? দেখো দ্রবীভূত আছে কিন্তু চিনি, তার মানে এখানে চিনি হচ্ছে কি আমাদের দ্রব। আর এখানে কার মাঝে দ্রবীভূত আছে? দেখো পানির মাঝে দ্রবীভূত আছে, তার মানে পানি হচ্ছে এখানে দ্রাবক। এখন ভাইয়া তো সকল দ্রবণের মধ্যে তো আমি ভাই বুঝতে পারবো না যে কে দ্রবীভূত আছে, কার মাঝে দ্রবীভূত আছে। সেক্ষেত্রে আমি কিভাবে কোনটা দ্রব কোনটা দ্রাবক বুঝবো? মনে রাখবা, যদি কোনো একটা দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে সেইটাই হয় সাধারণত দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা সাধারণত হয় দ্রব। এখন এই যে তথ্যটা, এটাও কিন্তু সবসময় কাজ নাও করতে পারে। এমন হতে পারে যে একটা ধরো হচ্ছে দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে দেখা গেল যে হচ্ছে গিয়ে দুইটা পদার্থ আছে এবং দুইটা পদার্থের পরিমাণই সমান, এখন কথা হচ্ছে ধরো দুইটা পদার্থের পরিমাণই সমান। ধরো আমি চিনি আর পানির কথাই বলি, চিনি আর পানি একসাথে আমি মিক্স করলাম, কিন্তু আমি মিক্স করলাম ধরো 30 গ্রাম চিনি, তার সাথে 30 গ্রাম পানি। এখন কথা হচ্ছে তাহলে এখানে ভাইয়া এখন তো আপনার লজিক অনুযায়ী কোনটা হবে হচ্ছে গিয়ে দ্রাবক, কোনটা হবে দ্রব? এটা ধরো 30 গ্রাম চিনি আর 30 গ্রাম হচ্ছে গিয়ে পানি। এখন ভাইয়া যদি এমন হয় যে কখনো যদি এমন হয় যে কোনো একটা দ্রবণের মাঝে যদি হয় যে হচ্ছে গিয়ে দুটি পদার্থের পরিমাণও যদি সমান হয়, 30 গ্রাম আর 30 গ্রাম ধরো দুটি পদার্থের পরিমাণ যদি সমান হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দ্রবণটা আমাদের তৈরি হয়েছে, ধরো এখানে দ্রবণটা চিনি আর পানির দ্রবণ, সেই দ্রবণের ভৌত অবস্থা কার সাথে মিলে। এক্ষেত্রে দেখো তো চিনি আর পানির দ্রবণের ভৌত অবস্থা কিন্তু চিনি পানি যদি শরবত বানাও সবসময় কিন্তু তার ভৌত অবস্থা হবে পানির মতো, মানে তরল হবে। দেখো এখানে চিনি কঠিন, পানি তরল, তাদের মিশ্রণ কিন্তু সবসময় কি হবে? আমাদের তরল হবে। তার মানে তার ভৌত অবস্থা কিন্তু কার সাথে মিলতেছে? পানির সাথে মিলতেছে। তো এইভাবে যদি কখনো আমাদের কোনো একটা দ্রবণে যদি এমন হয় যে দুটি পদার্থের পরিমাণ সমান, তাহলে সেক্ষেত্রে দ্রবণের ভৌত অবস্থা যার সাথে মিলবে তাকেই বলা হবে দ্রাবক। তার মানে এখানে যেহেতু দ্রবণের ভৌত অবস্থা পানির সাথে মিলতেছে, এক্ষেত্রে আমি পানিকে বলবো কিন্তু দ্রাবক। আশা করি আমি বুঝাতে পেরেছি কোনটি হবে দ্রব এবং কোনটি হবে দ্রাবক। তো দ্রব আর দ্রাবক মিলে আমাদের মোট হবে আমাদের হচ্ছে কি দ্রবণ। এখন দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে তার উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে কি আমাদের দ্রবণকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। এছাড়াও আরেক ধরনের দ্রবণ দেখা যায়, তাকে বলা হয় হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। অতিপৃক্ত দ্রবণ আমরা একটু এটা নিয়ে পরে আলোচনা করব। তো প্রথমে চলে আসি সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি? সম্পৃক্ত মানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ পরিমাণে থাকা। সর্বোচ্চ পরিমাণে যদি থাকে কোনো কিছু, তাহলে তাকে বলা হয় সম্পৃক্ত। যদি সংজ্ঞাটা যদি দেখি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো নির্দিষ্ট আয়তনের দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে তাকেই বলা হয় সম্পৃক্ত দ্রবণ। যে পরিমাণ দ্রব সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত থাকতে পারে, সেই পরিমাণ দ্রব যদি কোনো একটা দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে বলা হয় তাকে সম্পৃক্ত দ্রবণ। ধরো আমি চিনি আর পানির দ্রবণের কথা কল্পনা করি। ধরো হচ্ছে কি আমাদের এখানে চিনি আর পানি আছে, এখানে এইটা একটা দ্রবণ, এখানে ভিতরে চিনি আছে আর পানি আছে। যদি এমন হয় যে এই পরিমাণ এতটুকু, ধরো এই পরিমাণ হচ্ছে কি আমাদের দ্রবণে যতটুকু চিনি সর্বোচ্চ পরিমাণে থাকতে পারে, ধরো এখানে আমাদের নির্দিষ্ট তাপমাত্রার চাপ, ধরো কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রার চাপে টি আর পি এখানে নির্দিষ্ট, এই টেম্পারেচার আর প্রেসারে ধরো এখানে এই দ্রবণে ধরো হচ্ছে কি এক্স পরিমাণ চিনি দ্রবীভূত থাকতে পারে, সর্বোচ্চ পরিমাণে। ঠিক আছে, এখন যদি এমন হয় যে এই পাত্রে যদি এক্স পরিমাণ চিনি দ্রবীভূত থাকতে পারে এবং তাতে যদি আমি এক্স পরিমাণ চিনি দেই, তাহলে এই এক্স পরিমাণ চিনি দ্রবীভূত হয়ে যেই দ্রবণটা তৈরি করবে তাকেই বলা হবে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আবার ধরো আমি আরেকটা পাত্র আঁকি, ধরো এই পাত্রে আমাদের একই চাপ এবং হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রায় ধরো আবার এক্স পরিমাণ চিনি দ্রবীভূত থাকতে পারে সর্বোচ্চ পরিমাণে। কিন্তু এখন যদি আমি এখানে ধরো হচ্ছে গিয়ে দিলাম ওয়াই পরিমাণ চিনি, আর এই ওয়াইটা যদি এক্স থেকে কম হয়, তার মানে যতটুকু সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত থাকতে পারে তার থেকে কম পরিমাণ যদি আমি চিনি এখানে যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই চিনি আর পানির আমাদের যেই দ্রবণটা তৈরি হবে সেটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ।
তার মানে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো নির্দিষ্ট আয়তনের দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, সর্বোচ্চ কি পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, এক্স পরিমাণ, তার থেকে কম পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত থাকে, তার থেকে কম পরিমাণ মানে ওয়াই পরিমাণ, যেটা হচ্ছে এক্স এর থেকে কম যদি দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলা হয় কি আমাদের অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, অতিপৃক্ত দ্রবণটা কি? অতিপৃক্ত দ্রবণ হচ্ছে গিয়ে কোনো একটা দ্রবণে যদি ধরো এই যে আমাদের দ্রবণটা যদি দ্রবণে যেই পরিমাণ সর্বোচ্চ পরিমাণ আমাদের হচ্ছে গিয়ে দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, আমাদের যেই টেম্পারেচার আর প্রেসার নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে ধরো এক্স পরিমাণ চিনি দ্রবীভূত থাকতে পারে, কোনো কারণে যদি এটাতে জেড পরিমাণ চিনি দ্রবীভূত হয়, জেড পরিমাণ চিনি দ্রবীভূত হয় এবং জেড যদি হয় এক্স এর থেকে বেশি, যদি কোনো একটা কারণে যদি জেড পরিমাণ চিনি দ্রবীভূত হয় এবং জেড যদি হয় এক্স এর থেকে বেশি, সেক্ষেত্রে মানে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে তার থেকেও বেশি দ্রব্য যদি কোনো একটা দ্রবণে দ্রবীভূত থাকে, তখন এটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, তো আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ বলতে কি বুঝি এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখানে কিন্তু বারবার বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। কারণটা কি? কারণটা হচ্ছে কি, যদি তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করো তাহলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে এটা কিন্তু চেঞ্জ হয়, এটা কিন্তু কি হয়, চেঞ্জ হয়। ধরো এই টেম্পারেচার আর প্রেসার যদি আমি এখানে যতটুকু নির্দিষ্ট রেখেছি তাতে কিন্তু আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ চিনি সর্বোচ্চ দ্রবীভূত থাকতে পারে। এখান থেকে যদি আমি টেম্পারেচার আর প্রেসার, তাপমাত্রা আর চাপ যদি আমি পরিবর্তন করি, ধরো আমি এখন T1 আর P1 হচ্ছে গিয়ে আমাদের টেম্পারেচার আর প্রেসার নিলাম, সেক্ষেত্রে কিন্তু আর এক্স পরিমাণ কিন্তু আমার সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, এটা কিন্তু আর আমার থাকবে না। এখন কিন্তু এর থেকে বেশি বা কম পরিমাণ দ্রব্য কিন্তু এখানে দ্রবীভূত সর্বোচ্চ পরিমাণে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ নিয়েছি যে এই তাপমাত্রা এবং এই চাপে এতটুকু সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, এর থেকে বেশি থাকলে অতিপৃক্ত, এর থেকে কম থাকলে সম্পৃক্ত, আর এই পরিমাণ দ্রবীভূত থাকলে আমাদের হচ্ছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ, আর এর থেকে কম থাকলে অসম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দ্রাব্যতা। দেখো, দ্রাব্যতার সংজ্ঞা এক আমাদের যেই হচ্ছে কি বিভিন্ন ধরনের বই আমাদের আছে, আমাদের সিলেবাসে, তো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে হচ্ছে দেওয়া হয়েছে। তো আমরা প্রধানত হচ্ছে তিন ধরনের দ্রাব্যতার সংজ্ঞা দেখব। সবচেয়ে বেশি হচ্ছে কি আমরা এটাকেই গুরুত্ব দিব, প্রথম যে সংজ্ঞা, এবং আমরা যেই ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ আমাদের এই সংজ্ঞা দিয়েই আমরা করব, এই যে আমাদের দ্রাব্যতার এই সংজ্ঞা দিয়েই করব। তো বাকিগুলো আমরা জেনে রাখবো, এগুলো কিন্তু বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। দেখো, প্রথম আমাদের যেই সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। কি বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হতে পারে তাকে বলা হয় আমাদের ওই দ্রবের দ্রাব্যতা। খেয়াল করো, ঠিক আছে? তো ধরো হচ্ছে কি আমাদের একটা পাত্র, আমি এখানে একটা পাত্র আঁকলাম। ধরো এই পাত্রে আমাদের দ্রবণ আছে হচ্ছে কি এস পরিমাণ, এখানে ধরো হচ্ছে কি এস পরিমাণ আমাদের দ্রবণ আছে, এবং এই এক্স পরিমাণ দ্রবণে আমাদের ডাব্লিউ পরিমাণ হচ্ছে গিয়ে দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে দ্রব্য হচ্ছে গিয়ে আমাদের ডাব্লিউ আর হচ্ছে গিয়ে দ্রবণ হচ্ছে গিয়ে আমাদের এস। তাহলে আমাদের এখানে বলতে পারি দ্রাবক কতটুকু আছে, দ্রাবক আছে ধরো এখানে আমাদের তাহলে এস মাইনাসের ডাব্লিউ। এখন যদি এই দ্রবণটা যদি হচ্ছে কি আমাদের সম্পৃক্ত হয়ে থাকে, যদি এই দ্রবণটা আমি ধরে নিই সম্পৃক্ত দ্রবণ, যদি এটা ধরে নিই আমি সম্পৃক্ত দ্রবণ, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই আমাদের যেই তাপমাত্রায় আমি হিসাব করছি, ধরো টেম্পারেচার হচ্ছে টি, ধরো টি তাপমাত্রায় এই দ্রবণে সর্বোচ্চ ডাব্লিউ পরিমাণ দ্রব্য কিন্তু দ্রবীভূত থাকতে পারে, এর থেকে বেশি কিন্তু থাকতে পারে না। সম্পৃক্ত দ্রবণ মানেই তো সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ দ্রব্যই দ্রবীভূত আছে। তাহলে আমি এখান থেকে আমি বলতে পারি তাহলে এস মাইনাস ডাব্লিউ পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকে ডাব্লিউ পরিমাণ দ্রব্য, সুতরাং হচ্ছে গিয়ে এক পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকে ডাব্লিউ বাই এস মাইনাস ডাব্লিউ, সুতরাং হচ্ছে গিয়ে 100 পরিমাণ মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হতে পারে কতটুকু, ডাব্লিউ ইন্টু 100 ডিভাইডেড বাই এস মাইনাস ডাব্লিউ। এটাই কিন্তু হচ্ছে আমাদের দ্রাব্যতা, 100 ইন্টু
ডাব্লিউ ডিভাইডেড বাই এস মাইনাস ডাব্লিউ। এখানে এস মাইনাস ডাব্লিউ কি? এস মাইনাস ডাব্লিউ হচ্ছে কি আমাদের দ্রাবকের ভর। খেয়াল করো, এস মাইনাস ডাব্লিউ কি ছিল? দ্রাবকের ভর। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ হচ্ছে আমাদের কি ছিল? দ্রবের ভর। দ্রবের ভর ইন্টু হচ্ছে কি 100। এই হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে আমাদের দ্রাব্যতার সংজ্ঞাটা কি? দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে তাকেই বলা হয় সেই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। অন্যভাবে যদি বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই পরিমাণ দ্রবকে বলা হয় ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। খেয়াল করো, আমাদের কিন্তু দ্রাব্যতা কিন্তু হচ্ছে ওই দ্রবের, যেই দ্রব দ্রবীভূত আছে সেই দ্রবের দ্রাব্যতা, যেই দ্রাবকে দ্রবীভূত আছে তার কিন্তু না। তাহলে আমি ব্যাপারটা এখানে কি বলবো, আমি কিভাবে প্রকাশ করি? ধরো বলা আছে হচ্ছে গিয়ে পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে ধরো হচ্ছে গিয়ে 36। তার মানে আমি কি বুঝতে পারবো? তার মানে আমি বুঝতে পারবো যে যেই তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলা আছে এটা, তাহলে আমি বলতে পারবো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে, 100 গ্রাম আমাদের পানিতে কি থাকবে? আমাদের 36 গ্রাম NaCl দ্রবীভূত থাকবে। 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম NaCl দ্রবীভূত থাকতে পারবে, এর থেকে বেশি দ্রবীভূত থাকতে পারবে না। তার মানে আমি যদি 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl দ্রবীভূত করি বা সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি, তাহলে কিন্তু আমি কি পাবো? সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ পেয়ে যাব। এটাই কিন্তু কি মিন করে? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি কেউ বলে যে 36, তাহলে কিন্তু আমি কি বুঝবো? যে 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি আমি দ্রবীভূত করি তখন কিন্তু আমাদের কি হবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। আচ্ছা, খেয়াল করো, এখানে কিন্তু আমি কোনো একক দিই নেই। যখন আমি বলেছি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, কিন্তু এখানে কোনো একক দিই নেই। কেন একক দিই নেই? কারণ দেখো তো, এখানে যদি আমি এককটা যদি বসানোর চেষ্টা করি, বের করার চেষ্টা করি, নিচে আছে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, এটা কি আমাদের গ্রাম। উপরে আছে গ্রামে প্রকাশিত দ্রবের ভর, এটাও আছে গ্রামে। আমাদের এখানে কিন্তু গ্রাম আর গ্রাম এটা কিন্তু একটা অনুপাত, এই অনুপাতের কিন্তু কোনো একক থাকবে না, তাই না? আমাদের এই সংজ্ঞা অনুযায়ী, আমাদের দ্রাব্যতার এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু হচ্ছে গিয়ে দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতা কিন্তু একটা অনুপাত। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় সংজ্ঞায়। দ্বিতীয় সংজ্ঞাতে বলা হয়েছে যে 1 লিটার দ্রবণে, আগের কথা তো সব ঠিকই আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকেই বলা হয় ওই দ্রবের ওই তাপমাত্রায় দ্রাব্যতা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমি কি করতেছি? দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে সেটা নির্ণয় করতেছি। এর আগে কিন্তু আমরা করেছিলাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে, আর এখানে আমরা করতেছি কি 1 লিটার দ্রবণে। পার্থক্যটা কি দেখো তো, এখানে আমরা এই সংজ্ঞায়, প্রথম সংজ্ঞায় আমাদের হচ্ছে কি আমরা বলছিলাম যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, আর এই ক্ষেত্রে আমরা হিসাব করব যে 1 লিটার দ্রবণে সর্বোচ্চ কি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু দ্রবকে আমরা প্রকাশ করছি হচ্ছে গিয়ে ভরে মানে গ্রামে, আর দ্রবণকে প্রকাশ করছি লিটারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতার একক হবে কি? গ্রাম পার লিটার। এটা আমাদের গ্রাম পার লিটার। আচ্ছা, তো এই ধরনের হচ্ছে গিয়ে আমাদের এই সংজ্ঞা অনুযায়ী দ্রাব্যতা দিয়ে হয়তো বা আমাদের মাঝে মাঝে কিন্তু ম্যাথ আসতে পারে, কিন্তু সাধারণত আমরা এই সংজ্ঞা দিয়ে আমরা বেশি একটা দেখবো না, তবু আমরা জেনে রাখলাম। এবং সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে কি আমাদের মোল পার লিটারে দ্রাব্যতা হিসাব করা হয়। কীভাবে হিসাব করা হয়? এটা হিসাব করা হয় যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে তার মোল সংখ্যাকে হিসাব করা হয় হচ্ছে গিয়ে দ্রাব্যতা। কীভাবে? 1 লিটার দ্রবণে সর্বোচ্চ দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা দ্বারা দ্রাব্যতা হিসাব করা হয়। তার মানে যদি 1 লিটার দ্রবণে যদি ধরো হচ্ছে কি আমাদের 1 লিটার দ্রবণে যদি x মোল দ্রব দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করা মানে কি? তার মানে 1 লিটার দ্রবণে সর্বোচ্চ x মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে। তাহলে আমি আমাদের এই ক্ষেত্রে এই দ্রবের দ্রাব্যতা হিসাব করব x মোল পার লিটার, x মোল পার লিটার। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমি মোল পার লিটার এককে আমি দ্রাব্যতা হিসাব করতেছি। দেখো এই দুটো কিন্তু খুবই সিমিলার, আমরা যদি এই এককে আমাদের গ্রাম পার লিটার এককে যেই দ্রাব্যতা আমি হিসাব করেছি তাকে যদি আমি আণবিক ভর দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমরা মোল পার লিটার এককে কিন্তু আমরা দ্রাব্যতাটা পেয়ে যাব। ধরো আমাদের কখনো বলা হইলো যে কোনো একটা দ্রবের হচ্ছে গিয়ে আমাদের দ্রাব্যতা x গ্রাম পার লিটার,
তাহলে আমি এটাকে যদি তার আণবিক ভর m দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব তার মোল পার লিটার এককে দ্রাব্যতা x/m মোল পার লিটার। ঠিক আছে, ওকে। আমরা আশা করি হচ্ছে গিয়ে দ্রাব্যতার এই হিসাব নিকাশগুলো বুঝতে পেরেছি। আমরা ম্যাথ করার সময় বেশিরভাগ ম্যাথই আমরা করব হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে এই হিসাবটা দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করব। ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে গিয়ে দ্রাব্যতার নিয়ামক সমূহ। দেখো, দ্রাব্যতার নিয়ামক সমূহ মানে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো নিয়ে আমরা একটু হালকা পাতলা একটু আলোচনা করি। তো প্রথমেই চলে আসে হচ্ছে কি দ্রাব্যতার নিয়ামকের প্রথম দুইটা জিনিস হচ্ছে গিয়ে দ্রাবকের প্রকৃতি আর দ্রবের প্রকৃতি। দেখো এটা কিভাবে কাজ করে, আমরা কিন্তু একটা জানি যে লাইক ডিজলভস লাইক, তাই না? তার মানে হচ্ছে গিয়ে একই রকম লাইক ডিজলভস লাইক, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে একই রকম হচ্ছে কি আমাদের যে দ্রাবকে একই রকম হচ্ছে গিয়ে দ্রব্য দ্রবীভূত মানে সাধারণত দ্রবীভূত হতে চায়। তার মানে হচ্ছে গিয়ে পোলার দ্রাবকে দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের আয়নিক যেই হচ্ছে গিয়ে যৌগগুলা তারা বেশি দ্রবীভূত হয়, আর আমাদের যে নন পোলার যে বা অপোলার যদি আমাদের বলি নন পোলার যে হচ্ছে গিয়ে দ্রাবকে দেখা যায় যে হচ্ছে গিয়ে আমাদের সমযোজী যেই যৌগগুলো রয়েছে সেই সমযোজী যৌগগুলো কিন্তু আমাদের বেশি দ্রবীভূত হতে চায়, মানে নন পোলার যৌগগুলো কিন্তু বেশি দ্রবীভূত হতে চায়। যেমন ধরো হচ্ছে গিয়ে পানিতে H2O, পানিতে কিন্তু আমাদের কি হবে, সোডিয়াম ক্লোরাইড কিন্তু ভালো দ্রবীভূত হবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের কিন্তু বেনজিনে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ভালো দ্রবীভূত হবে না। বেনজিনে আবার দ্রবীভূত হবে কে, কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু বেনজিনে ভালো দ্রবীভূত হবে, আবার কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু আমাদের কি হবে না, পানিতে ভালো দ্রবীভূত হবে না। যেমন সোডিয়াম ক্লোরাইড কিন্তু বেনজিনে ভালো দ্রবীভূত হবে না। তার মানে কিন্তু আমাদের যে দ্রাবক এবং দ্রবের প্রকৃতির উপর কিন্তু হচ্ছে কি আমাদের দ্রাব্যতা নির্ভর করতেছে। কোনো একটা দ্রাবকে ধরো কোনো একটা দ্রাবকে যেই দ্রব্যটা খুব ভালো দ্রবীভূত হচ্ছে অন্য কোনো দ্রাবকে কিন্তু সেই দ্রব্যটা ভালো দ্রবীভূত হইতে নাও পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড হয়তো বা পানিতে খুব বেশি ভালো দ্রবীভূত হয়, বেনজিনে কিন্তু সে ভালো দ্রবীভূত হইতে নাও পারে। এক একটা দ্রবের ভিন্ন ভিন্ন দ্রাবকে যেমন দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে, আবার আমাদের একটা দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রব্য কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে গিয়ে দ্রবীভূত হবে। তার মানে কিন্তু আমাদের দ্রাবকের প্রকৃতি আর দ্রবের প্রকৃতি কিন্তু আমাদের কি করতেছে, দ্রাব্যতা কিন্তু নির্ধারণ করতেছে। সকল দ্রাবকে সকল দ্রবের দ্রাব্যতা কিন্তু সমান হবে না, ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন দ্রাবকে একই দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হবে, আবার একই দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তার মানে কিন্তু এই দুইটা কিন্তু আমাদের দ্রাব্যতার নিয়ামক হিসেবে কাজ করতেছে। এবার চলে আসি তাপমাত্রা আর চাপের কথা যদি বলি, আমরা এগুলো নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব। আমাদের পরের টপিকটাই হচ্ছে কি আমাদের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। দেখো সাধারণত দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব হচ্ছে কি আমাদের পজিটিভ। তার মানে হচ্ছে কি যদি তাপমাত্রা বৃদ্ধি করে তাহলে হচ্ছে দ্রাব্যতা বাড়ে, আর তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা কমে। কিন্তু ভিন্ন ভিন্ন আমাদের হচ্ছে গিয়ে যৌগের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইফেক্টটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সকল ক্ষেত্রে যে এটা সত্যটা কিন্তু ঠিক না। যেমন পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট ইত্যাদি যে সকল হচ্ছে গিয়ে আমাদের পদার্থ দেখা যায়, সেই সকল পদার্থে কিন্তু কি হয়, দ্রাব্যতা কিন্তু কি হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা যেভাবে বলেছি যে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। কিন্তু জিঙ্ক সালফেট, কপার সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি না পায় কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, হ্রাস পায়। দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের প্রথম যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির ক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইত্যাদি এইসব জিঙ্ক সালফেট, কপার সালফেট ইত্যাদির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আরও যে সকল যৌগ এই ধরনের যৌগ আছে তাদের ক্ষেত্রে তারা যখন হচ্ছে গিয়ে পানিতে দ্রবীভূত হয়, সেই ক্ষেত্রে আমাদের যে পানিতে দ্রবীভূত হওয়ার সময় যে হচ্ছে গিয়ে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের এটা তাপহারী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া। আর অন্যদিকে আমাদের যে জিঙ্ক সালফেট, কপার সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড এই সব যখন পানিতে হচ্ছে দ্রবীভূত হয় এই প্রক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপ উৎপাদী প্রক্রিয়া। তো যেহেতু আমাদের তাপ উৎপাদী প্রক্রিয়া, ধরো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ধরো এটা একটু বোঝানোর চেষ্টা করি যে ধরো আমাদের হচ্ছে গিয়ে পটাশিয়াম নাইট্রেট, ধরো পটাশিয়াম নাইট্রেট যদি হচ্ছে গিয়ে আমি পানির সাথে যখন হচ্ছে গিয়ে আমি কি করছি, দ্রবীভূত করতেছি, তখন আমাদের কি হয়, সে তো দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হওয়ার সময় কিন্তু আমাদের কি হয়,
ডেল এইচটা হয় পজিটিভ। ডেল এইচ পজিটিভ হওয়ার জন্য আমাদের ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা যদি বাড়াই তখন আমাদের কি হয়, তাপমাত্রা বাড়ালে হচ্ছে এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়, এবং বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হইলে আমাদের পটাশিয়াম নাইট্রেট আরও বেশি পরিমাণে কিন্তু কি হয়, দ্রবণে দ্রবীভূত হয়। ঠিক আছে, তো যেহেতু পটাশিয়াম নাইট্রেট তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরও বেশি পরিমাণ দ্রবীভূত হচ্ছে, তখন কি হয়, আমাদের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ে। অন্যদিকে যদি আমি হচ্ছে গিয়ে ধরো ক্যালসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, ক্যালসিয়াম ক্লোরাইডকে যখন আমি পানির সাথে হচ্ছে গিয়ে আমি আমাদের হচ্ছে গিয়ে দ্রবীভূত করতেছি, তখন দেখা যায় যে হচ্ছে গিয়ে এই যে আমাদের প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ডেলএইচ একটা কি, এটা হচ্ছে গিয়ে তাপ উৎপাদী প্রক্রিয়া, তার মানে ডেলএইচ নেগেটিভ। এখন ডেলএইচ নেগেটিভ হওয়ার কারণে যখন আমি কি করতেছি, তাপমাত্রা যখন বাড়াচ্ছি, তখন কিন্তু তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তখন কিন্তু আমার বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, এবং পশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার কারণে ক্যালসিয়াম ক্লোরাইড কি করবে, দ্রবণে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আরও কম পরিমাণে দ্রবীভূত হবে, দ্রবণে কম পরিমাণে দ্রবীভূত হবে, এবং এই কারণে কি হবে, আমাদের দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়। আচ্ছা, তো একটা ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10H2O। সোডিয়াম সালফেট ইন্টু 10H2O এর ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সোডিয়াম সালফেট ইন্টু 10H2O এর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু একটা তাপমাত্রা রিচ করার পর, সাধারণত এটা হচ্ছে 31.4 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা রিচ করার পর তখন আমাদের দেখা যায় যে হচ্ছে গিয়ে সোডিয়াম সালফেটের আমাদের হচ্ছে গিয়ে দ্রাব্যতা তাপমাত্রা যদি আরও বৃদ্ধি করি, তখন আমাদের কি হয়, আমাদের হচ্ছে গিয়ে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, আস্তে আস্তে কি হয়, হ্রাস পেতে থাকে। এখন এইটার কারণ কি, এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের যেই সোডিয়াম সালফেট ইন্টু 10H2O যখন আমি হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি শুরু করেছি, এটা কিন্তু হচ্ছে আমাদের কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হইতেছে, দ্রাব্যতা আমাদের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু 31.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে আমাদের সোডিয়াম সালফেটের সাথে যে আমাদের হচ্ছে গিয়ে 10 অণু পানিযুক্ত ছিল, সেটা কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, সেটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায়। তাহলে এখন আমাদের যেই যৌগটা আছে সেটা কিন্তু সোডিয়াম সালফেট। তো সোডিয়াম সালফেটের আবার হচ্ছে গিয়ে দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এই জন্য দেখা যায় যে এই পদার্থের ক্ষেত্রে সোডিয়াম সালফেট ইন্টু 10H2O পানির ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা হয় আমাদের একটু ব্যতিক্রম, প্রথমে বৃদ্ধি পায়, তারপর কিন্তু হ্রাস পায়। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে গিয়ে দ্রাব্যতার উপর চাপের প্রভাব। দ্রাব্যতার উপর চাপের প্রভাব কীভাবে কাজ করে। প্রথম কথা যেটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতার উপর চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের অন্যান্য যে কঠিন দ্রব্য বা তরল যদি হয় দ্রব্য, সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব দেখতে পাবো না। তো কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় যদি চাপ আমি বৃদ্ধি করি, তাহলে আমাদের কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে, আর চাপ যদি হ্রাস করি তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে আমি বলতে পারি যে স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থে কোনো গ্যাসের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটা বিজ্ঞানী হেনরি সূত্র হিসেবে আমরা এটাকে জেনে থাকি। তাহলে স্থির তাপমাত্রায় কোনো তরল পদার্থে কোনো গ্যাসের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। তাহলে দ্রাব্যতা যদি হয় S আর প্রযুক্ত চাপ যদি হয় P, তাহলে S সমানুপাতিক হবে P। এখানে যদি আমি হচ্ছে গিয়ে আমি এই S সমানুপাতিক P কে আমি লিখতে পারি S = Kp, যেখানে K হচ্ছে আমাদের কি একটা সমানুপাতিক ধ্রুবক। এই K কে বলা হয় হেনরির ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে দ্রাব্যতার উপর চাপের প্রভাব কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কিন্তু শুধুমাত্র কিসের ক্ষেত্রে, তরল পদার্থে যদি গ্যাসীয় দ্রব্য দ্রবীভূত থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, তো আমরা মোটামুটি হচ্ছে গিয়ে দ্রাব্যতা কি, দ্রাব্যতার নিয়ামক সমূহ, এই নিয়ে আমরা মোটামুটি আমাদের আলোচনা মোটামুটি আমরা শেষ করলাম। আমরা এখন কিছু এই দ্রাব্যতা বিষয়ক কিছু হচ্ছে গিয়ে আমরা সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে যে আমাদের হচ্ছে গিয়ে প্রবলেমটা দেয়া আছে, সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে রুয়েটে 2017-18 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল। তো আমরা দেখি এটা কীভাবে সলভ করব। বলা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য এবং দ্রাবক লাগবে। দেখো, প্রথমে বলা হচ্ছে কি আমাদের কোন একটা দ্রবের দ্রাব্যতা 80। আমরা কি বলেছিলাম যে দ্রবের দ্রাব্যতা 80 বলার সাথে সাথে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আমরা কি এখানে কি আছে, কি বলা হয়েছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 80 গ্রাম দ্রব্য দ্রবীভূত হতে পারে, তাই না? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 80 গ্রাম দ্রব্য দ্রবীভূত হতে পারে, এটা কিন্তু আমাদের প্রথমে কিন্তু বুঝে ফেলতে হবে। তাহলে এখানে 100 গ্রাম যদি হয় দ্রাবক আর 80 গ্রাম হচ্ছে দ্রব্য,
তো আমরা যদি 100 গ্রাম দ্রাবকে 80 গ্রাম দ্রব দ্রবীভূত করি তাহলে আমরা একটা সম্পৃক্ত দ্রবণ পাবো। দ্রবণের পরিমাণ কি হবে? দ্রবণের পরিমাণ কিন্তু হবে 180 গ্রাম। এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ। তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আমাদের হচ্ছে গিয়ে দ্রব থাকে 80 গ্রাম, তাই না? সুতরাং এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত থাকে আমাদের কতটুকু? 80/180 গ্রাম। আর সেক্ষেত্রে হচ্ছে কি 1 কেজি মানে কি? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রামে আমাদের হচ্ছে দ্রবীভূত থাকবে 80 × 1000 ডিভাইড বাই এখানে আমাদের 180। আমাদের তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আনসার আসবে হচ্ছে গিয়ে 444.44 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাবক কতটুকু হবে? তাহলে কিন্তু আমাদের দ্রাবক হবে এখানে দ্রাবক ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের হচ্ছে গিয়ে দ্রাবক হবে আমাদের হচ্ছে গিয়ে 1000 গ্রাম দ্রব, তার থেকে যদি আমি আমাদের হচ্ছে গিয়ে 1000 গ্রাম দ্রবণ, তার থেকে যদি আমি হচ্ছে দ্রবটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি দ্রাবক পাবো 555.56 গ্রাম। এটা কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের এই সমস্যাটা আশা করি খুবই সহজ একটা সমস্যা, কোনো হচ্ছে গিয়ে খুবই সহজ একটা প্রবলেম, এটা সলভ করতে কারো কোনো সমস্যা হবে না। তারপরের যে আমাদের হচ্ছে গিয়ে আমাদের সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 13.12 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। এই দ্রবণকে বাষ্পীভূত করে 3.175 গ্রাম শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। দেখো যে বলা হয়েছে সম্পৃক্ত দ্রবণ, তার মানে সর্বোচ্চ পরিমাণ যতটুকু দ্রবীভূত থাকতে পারে তাই কিন্তু বলা হয়েছে। তাহলে আমাদের 13.12 গ্রাম হচ্ছে কি আমাদের দ্রবণ, আর বাষ্পীভূত করে যেহেতু 3.175 গ্রাম NaCl পাওয়া গিয়েছে, তাহলে আমাদের 3.175 গ্রাম হচ্ছে কি আমাদের দ্রব। তাহলে আমাদের দ্রাবক কতটুকু আমরা বের করে ফেলি। দ্রাবক ইজ ইকুয়াল টু কত হবে? হচ্ছে গিয়ে 13.12 মাইনাস 3.175 গ্রাম। ওকে, তাহলে কিন্তু আমি যদি এই আমি এখান থেকে হচ্ছে গিয়ে আমি দ্রাবকটা বের করে ফেলি। দেখো এই দ্রাবকের মান তাহলে আসে হচ্ছে গিয়ে 9.945 গ্রাম। এখন তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 9.945 গ্রামে আমাদের হচ্ছে গিয়ে দ্রবীভূত থাকে কতটুকু দ্রব দ্রবীভূত থাকে দেখো তো এখানে 3.175 গ্রাম। 3.175 গ্রাম আমাদের তাহলে হচ্ছে কি, যেহেতু বের করতে বলা হয়েছে দ্রাব্যতা, তাই না? বের করতে বলা হয়েছে কি দ্রাব্যতা। তাহলে আমাদের যেহেতু দ্রাব্যতা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের কি দরকার হবে? আমাদের দরকার দ্রাব্যতা। আমাদের সংজ্ঞাতে আমরা কি জেনেছিলাম যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু হচ্ছে কি দ্রব দ্রবীভূত থাকে। তাহলে আমাদের যদি 9.945 গ্রামের দ্রবীভূত থাকে এতটুকু দ্রব, তাহলে আমি একে দ্রবীভূত থাকে কতটুকু? 100 গ্রামের দ্রবীভূত থাকবে কতটুকু? 100 গ্রামে তাহলে থাকবে কতটুকু বলো তো? আমাদের 3.175 × 100 ডিভাইড বাই আমাদের 9.945 গ্রাম। এখান থেকে কিন্তু আমি খুব সহজে কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। 175 ডিভাইড বাই যদি আমি এটা করি ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে আমাদের আনসার হচ্ছে আমাদের 31.925 গ্রাম। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের দ্রাব্যতা কিন্তু বের করে ফেললাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই পুরোটাই কিন্তু আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই সমস্যাটি হচ্ছে আমরা সলভ করে ফেললাম। তারপর আমরা চলে যাই 3 নম্বর যে সমস্যাটি দেওয়া আছে। এই সমস্যাটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং একটা মোটামুটি একটু ভালো হচ্ছে গিয়ে কমপ্লেক্সের সমস্যা। দেখো বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 ও 90। দুইটা তাপমাত্রা দেওয়া আছে, দুইটা ভিন্ন ভিন্ন দ্রাব্যতা দেওয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে হচ্ছে কি আমাদের 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আরও কত গ্রাম দ্রবের প্রয়োজন হবে? খেয়াল করো, আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের হচ্ছে গিয়ে দ্রাব্যতা হচ্ছে দেয়া আছে হচ্ছে গিয়ে আমাদের কত? দ্রাব্যতা
দেয়া আছে আমাদের 50। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে হচ্ছে গিয়ে 50 গ্রাম দ্রব, তাই না? 100 গ্রাম দ্রবকে দ্রবীভূত থাকে 50 গ্রাম দ্রব। তাহলে আমি এখান থেকে কিন্তু আমি এখান থেকে বলতে পারি, তাহলে যদি 100 গ্রাম দ্রাবকে যদি থাকে 50 গ্রাম দ্রব, এখানে দ্রবণের পরিমাণ কত বলতো? 100 গ্রাম হচ্ছে দ্রাবক আর 50 গ্রাম হচ্ছে কি আমাদের দ্রব, তাই না? তাহলে আমাদের দ্রবণের পরিমাণ কত হবে? এখানে দ্রবণের পরিমাণ কিন্তু হচ্ছে গিয়ে 100 প্লাস 50 ইকুয়াল হচ্ছে গিয়ে 150 গ্রাম দ্রবণ। এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে 150 গ্রাম দ্রবণে দ্রবীভূত থাকে কতটুকু? 50 গ্রাম দ্রব বলা যায়, তাই না? তাহলে আমি এখান থেকে কিন্তু বের করতে পারি যে 1 গ্রামে কতটুকু দ্রবীভূত থাকবে? 50 গ্রাম। আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে 50 গ্রাম দ্রবণকে কিন্তু 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হয়েছে। তাহলে 50 গ্রাম দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে দেখো তো। তাহলে 50 গ্রাম দ্রবণে থাকবে 50 আমাদের 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 150। তাহলে আমাদের কতটুকু আসবে বলো তো? 50 ডিভাইডেড বাই ইন্টু আমাদের যদি আসে, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে কি 16.67 গ্রাম দ্রব। তাহলে যদি 16.67 গ্রাম দ্রব যদি দ্রবীভূত থাকে 50 গ্রাম দ্রবণে, তাহলে এখান থেকে আমি দ্রাবকের পরিমাণ বের করে ফেলতে পারি না? তাহলে আমি এখান থেকে আমি দ্রাবকের পরিমাণ, আমাদের যেই দ্রবণটা দেওয়া আছে তাতে দ্রাবকের পরিমাণ হচ্ছে আমাদের কত আসবে বলো তো? আমাদের দ্রাবকের পরিমাণ 50 মাইনাসের 16.67 গ্রাম ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে কিন্তু কত আসছে দেখো তো। এখানে আসবে আমাদের 13.33 গ্রাম। এখন আমরা চলে যাই 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যদি দ্রবণটাকে সম্পৃক্ত করতে আরও কতটুকু দ্রব দ্রবীভূত করতে হবে? দেখো 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে আমাদের 90। দ্রাব্যতা দেওয়া আছে 90। তার মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কতটুকু? 90 গ্রাম দ্রব। তাহলে আমি 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কতটুকু? 90/100। তাহলে আমি যদি এই 33.33 গ্রাম দ্রাবক ছিল, তাই না? তাহলে 33.33 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কতটুকু? আমাদের 90 ইন্টু 33.33 ডিভাইড বাই আমাদের 100 গ্রাম। এই যে আমি এখান থেকে কিন্তু কতটুকু দ্রব দ্রবীভূত থাকার কথা ছিল সেটা কিন্তু আমি বের করতে ফেলতে পারি। আমাদের আনসার আসবে হচ্ছে এখানে 29.997 গ্রাম। এখন দেখো আমাদের এতটুকু দ্রব 29.997 গ্রাম দ্রব যদি আমাদের 33.33 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে, তাহলে কিন্তু আমি এটাকে একটা সম্পৃক্ত দ্রবণ বলতে পারবো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমার আর কতটুকু দ্রব দ্রবীভূত করতে হবে? অতিরিক্ত কতটুকু দ্রবীভূত করতে হবে বলতো? অতিরিক্ত দ্রবীভূত করতে হবে। তাহলে আমাদের আগে ছিল 16.67 গ্রাম আর এখন দ্রবীভূত করতে হবে 29.997 গ্রাম। তাহলে আমাদের আনসারটা কত আসবে বলতো? 29.997 মাইনাস 16.67 ইকুয়াল টু আমাদের আনসার কত আসবে বলতো? 13.33 গ্রাম। এটা কিন্তু আমাদের হচ্ছে কি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি। এই আমাদের হয়ে গেল হচ্ছে 3 নম্বর সমস্যা। এবার আমরা চলে যাব শেষ যে সমস্যাটা আমাদের আছে, শেষ 4 নম্বর সমস্যাটা যদি আমরা সলভ করতে চাই। 4 নম্বর সমস্যায় বলা আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে, দেখো 50 ml দেয়া আছে। আমাদের দ্রাব্যতা কিন্তু আমরা হিসাব করি কিসে? আমাদের 100 গ্রাম দ্রাবকে। তার মানে কিন্তু আমাদের আমাদের 50 ml থেকে কিন্তু আমাদের কিসে যেতে হবে? আমাদের হচ্ছে কি ভরে যেতে হবে। তাহলে আমি দ্রবণের পরিমাণ দেখো আমাদের হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণের যোগফলটা আমি কিসে যেতে পারি? আমাদের আয়তন 50 ইন্টু 1.25 গ্রাম। আমাদের হচ্ছে এটা কিন্তু আমি এটাকে গ্রামে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের আসে 62.5 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণ। আচ্ছা, তাহলে দ্রব আছে হচ্ছে গিয়ে, দ্রব কতটুকু আছে? দ্রব দেওয়া আছে হচ্ছে 12.5 গ্রাম। তাহলে আমাদের দ্রাবক কতটুকু আসবে বলতো? দ্রাবক তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে
62.5 মাইনাসের 12.5 ইজ ইকুয়াল টু আমাদের কত আসবে 50 গ্রাম। তাহলে যে 50 গ্রাম হয় তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কতটুকু 12.5 গ্রাম দ্রব। তাহলে আমাদের 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে 12.5/50। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে কতটুকু 12.5 ডিভাইডেড বাই আমাদের 50 ইন্টু 100 গ্রাম দ্রব, তাই না? 100 গ্রাম দ্রব। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু হচ্ছে গিয়ে আমাদের দ্রবীভূত থাকে সেটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের দ্রাব্যতা, তাই না? তাহলে আমাদের 100 গ্রাম দ্রবকে দ্রবীভূত হচ্ছে, এখান থেকে আমাদের আনসার আসবে হচ্ছে গিয়ে এটা থেকে আনসার আসবে হচ্ছে আমাদের 25 গ্রাম। তাহলে কিন্তু আমাদের 25 গ্রাম এই আমাদের যে দ্রবটা আমরা নির্ণয় করলাম, এই 25 কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা। তাহলে আমাদের দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলো আমাদের ছিল এগুলো কিন্তু আমরা শেষ করলাম। আমরা নেক্সট আলোচনা করব দ্রাব্যতার গুণফল নিয়ে। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো দ্রাব্যতা গুণফল। দেখো, দ্রাব্যতা গুণফলটা কি সেটা আমরা আগে ভালোভাবে বুঝি। দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি স্বল্প দ্রবণীয় লবণ, তার মানে আমাদের লবণটি স্বল্প দ্রবণীয় হবে, স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ মানে কি? তার মানে সর্বোচ্চ যে পরিমাণ লবণটা ওই দ্রবণে দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ লবণ কিন্তু দ্রবীভূত আছে। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে ওই লবণের যে আয়নসমূহ আছে, যে আয়নগুলো আছে, সেই আয়নসমূহের ঘনমাত্রার ঘাত সমন্বিত গুণফলকেই বলা হয় ওই লবণের দ্রাব্যতা গুণফল। আমাদের কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, তার মানে সর্বোচ্চ যে পরিমাণ লবণটা দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ লবণই কিন্তু দ্রবীভূত আছে, তো সেই দ্রবণে লবণের আয়ন সমূহের ঘনমাত্রার ঘাত সমন্বিত গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল। কেমন, একটু খেয়াল করে একটা উদাহরণ যদি দেখি। ধরে নাও একটা লবণ হচ্ছে কি আমাদের সিলভার ক্লোরাইড। ধরো সিলভার ক্লোরাইডকে নিয়ে আমরা কথা বলি। সিলভার ক্লোরাইড একটি স্বল্প দ্রবণীয় লবণ। তো সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়, ধরো হচ্ছে কি আমাদের দ্রবণে দ্রবীভূত হয় খুবই এইভাবে সিলভার প্লাস আর হচ্ছে গিয়ে ক্লোরাইড আয়ন হিসেবে। তো ধরে নেই এই যে সিলভার ক্লোরাইড যে আমি কল্পনা করছি দ্রবণটি, সেই দ্রবণটি হচ্ছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ, তার মানে সর্বোচ্চ পরিমাণ সিলভার কিন্তু এখানে দ্রবীভূত আছে। তাহলে এই মুহূর্তে সিলভার ক্লোরাইডের যে দ্রবণে আমাদের সিলভার এবং ক্লোরাইড আয়নের যেই হচ্ছে গিয়ে আমাদের ঘনমাত্রা, সেই ঘনমাত্রার গুণফল যদি আমি নেই, ধরো সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে গিয়ে আমাদের এই যে সিলভার আয়নের ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার যদি গুণফল আমি নেই, তাহলে এই গুণফল কি বলা হবে আমাদের এই দ্রবণের কেএসপি বা দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু আমাদের এই ঘনমাত্রার গুণফলটা কি হতে হবে? ঘাত সমন্বিত হইতে হবে। এখানে সিলভার এবং ক্লোরাইডের সহগ হচ্ছে কি আমাদের কত 1 এবং হচ্ছে এখানে হচ্ছে 1, তো সেই জন্য আমাদের ঘাত কিন্তু এখানে 1 এবং এখানেও কিন্তু 1। ঠিক আছে? তো এটাকে বলা হবে দ্রাব্যতা গুণফল। আচ্ছা, তাহলে ভাই আয়নিক গুণফলটা কি? আয়নিক গুণফল আমি কখন বলবো? দেখো, আয়নিক গুণফল সহজ কথায় যদি আমাদের এই সিলভার ক্লোরাইডের দ্রবণটি সম্পৃক্ত না হয় বা সম্পৃক্ত হতে পারে, মানে সিলভার ক্লোরাইডের দ্রবণটি আমাদের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাদের যে শর্তটা দেওয়া হয়েছে এখানে যে সম্পৃক্ত দ্রবণ হতে হবে, এই সম্পৃক্ত দ্রবণের শর্তটা যদি না থাকে তাহলে এটাকেই কিন্তু বলা হবে আয়নিক গুণফল। সংজ্ঞাটা যদি দেখি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, মানে যে কোনো দ্রবণ, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো দ্রবণের ক্ষেত্রে তার আয়নসমূহের মোলার ঘনমাত্রার ঘাত সমন্বিত গুণফলকে ওই লবণের আয়নিক গুণফল বলে। তার মানে এখানে সিলভার ক্লোরাইডের যে দ্রবণটা, এটার উপর যদি আমি সম্পৃক্ত হওয়ার যে শর্তটা ছিল সেই শর্তটাকে যদি আমি উঠাই দিই, তাহলে কিন্তু সিলভার ক্লোরাইডের দ্রবণের আমাদের আয়নসমূহের গুণফলকে আমি আয়নিক গুণফল বলতে পারবো। তার মানে যে কোনো দ্রবণের আয়নসমূহের মোলার ঘনমাত্রার ঘাত সমন্বিত গুণফলকে আমি বলবো আয়নিক গুণফল। আর যদি সেই দ্রবণটা যদি কি হয়, সম্পৃক্ত হয়, তবে সম্পৃক্ত হলে কিন্তু আমি কি বলবো, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই আয়নিক গুণফলটাকে দ্রাব্যতা গুণফল বলতে পারবো। তার মানে সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফল কিন্তু হলো তার দ্রাব্যতা গুণফল।
এবং খেয়াল করো, যেহেতু কোনো একটি হচ্ছে গিয়ে আমাদের লবণ বা কোনো একটি লবণ যেহেতু হচ্ছে গিয়ে তার আমাদের সম্পৃক্ত অবস্থায় কিন্তু সর্বোচ্চ পরিমাণ থাকে, তাই না? ধরো আমাদের সিলভার ক্লোরাইডের কথা যদি বলি, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে কিন্তু সর্বোচ্চ পরিমাণ সিলভার এবং ক্লোরাইড আয়ন দ্রবীভূত থাকবে, তাই না? তার মানে আমাদের কেআইপি যদি হয়, ধরো কেআইপি যদি আমি লেখার চেষ্টা করি, এই যে সিলভার ইনটু এখানে হচ্ছে ক্লোরাইড, এটা কখন? এটা হচ্ছে কি যে কোনো দ্রবণ, সম্পৃক্ত হইতে হবে না। তো খেয়াল করো, আমাদের কেআইপি এর মানটা হাইয়েস্ট হবে কখন? যখন সর্বোচ্চ পরিমাণ সিলভার আর সর্বোচ্চ পরিমাণ ক্লোরাইড দ্রবীভূত থাকবে, তার মানে সর্বোচ্চ পরিমাণ সিলভার ক্লোরাইড দ্রবণে দ্রবীভূত থাকবে। সর্বোচ্চ পরিমাণ সিলভার ক্লোরাইড কখন দ্রবীভূত থাকবে দ্রবণে? যখন দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হবে। যখন দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হবে। কিন্তু আমরা কিন্তু বলে দিয়েছি যে সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলই কিন্তু দ্রাব্যতা গুণফল, তার মানে এটাকে কিন্তু তখন আমি কি বলবো? কেএসপি বলবো। তার মানে আমি বলতে পারি না যে কেআইপি বা আয়নিক প্রোডাক্টের বা আয়নিক গুণফলের সর্বোচ্চ মানই হলো কেএসপি। তার মানে আমি এখানে কিন্তু বলতে পারি কোনো লবণের দ্রাব্যতা গুণফল হলো ওই লবণের সর্বোচ্চ আয়নিক গুণফল, আমরা কিন্তু এটা বলতে পারি। আচ্ছা, আবার যে আমরা যে কথাটা বললাম সেটাই কিন্তু আবার এখানে উল্লেখ করা আছে যে লবণের যে কোনো আয়নসমূহের ঘনমাত্রার গুণফল আয়নিক গুণফল, ঠিক আছে? যে কোনো অবস্থায় লবণের আমাদের যে দ্রবণের আয়নসমূহের গুণফলকে আমি আয়নিক গুণফল বলবো, কিন্তু শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ হলেই কিন্তু আমি এটাকে কি বলতে পারবো? এই আয়নসমূহের গুণফলকে দ্রাব্যতা গুণফল বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দ্রাব্যতা গুণফল কিন্তু যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে, তাহলে দ্রাব্যতা গুণফল কিন্তু আমাদের কি হবে? ধ্রুবক হবে। কিন্তু আয়নিক গুণফল কিন্তু আমাদের ধ্রুবক হবে না। কারণ আয়নিক গুণফলের ক্ষেত্রে কিন্তু আমি সম্পৃক্ত হওয়ার শর্তে কিন্তু আমি অ্যাড করি নাই। তাহলে দ্রবণের যে কোনো অবস্থায় তার আয়নসমূহের গুণফলকে কিন্তু আমি আয়নিক গুণফল বলবো, এবং যেহেতু যে কোনো অবস্থায় আমি হচ্ছে গিয়ে তার আয়নিক গুণফলকে আয়নিক গুণফল বলছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়নিক গুণফলটা ধ্রুবক থাকবে না। কিন্তু দ্রাব্যতা গুণফল যেহেতু শুধুমাত্র সম্পৃক্ত অবস্থার আয়নসমূহের গুণফল, এক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফলটা কি হবে? সবসময় ধ্রুবক হবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছি। তো এবার আমরা হচ্ছে কি এই ক্ষেত্রে একটু একটা সমীকরণ হচ্ছে কি আমরা প্রতিপাদন করার চেষ্টা করি। ধরো একটা লবণ যদি ApBQ হয়, তবে এই ApBQ লবণটি কিভাবে দ্রবীভূত হবে বলতো? এই ApBQ লবণটি যদি দ্রবীভূত হয়, তাহলে দেখো তো কি হবে বলতো? আমাদের দেখা যাবে হচ্ছে কি সে আয়নিত হবে AQ+ আর BP+ আকারে, এবং আমাদের কি থাকবে? আমাদের P সংখ্যক AQ+ আর Q সংখ্যক BP+ আমাদের আয়ন উৎপন্ন হবে। তো এখন আমাদের যদি এরকমভাবে যদি একটি লবণ দ্রবীভূত হয়, তবে আমি যদি ওই লবণটির আয়নিক গুণফল আমি বের করার চেষ্টা করি, তাহলে আয়নিক গুণফল কি? তার উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফল, ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল। তাহলে আমাদের উপাদান আয়নসমূহ হচ্ছে আমাদের কি? AQ+ আর হচ্ছে আমাদের BP+। তাহলে আমাদের যে ঘনমাত্রার ঘাত সমন্বিত গুণফল, দেখো AQ+ এর সহগ হচ্ছে P, তাহলে আমাদের এখানে ঘাত হয়ে গেল P, আর হচ্ছে গিয়ে BP+ এর সহগ হচ্ছে Q, সেক্ষেত্রে আমাদের B আয়নের আমাদের ঘাত হয়ে গেল হচ্ছে কি Q। তাহলে আমাদের যদি এই যে ঘাত সমন্বিত যে ঘনমাত্রার গুণফল, তাকে কিন্তু আমি বলতে পারি এই লবণের আয়নিক গুণফল। আচ্ছা, তো আয়নিক গুণফল তো আমাদের এটা হলো। তো এখন যদি আমি দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো, আমরা কিন্তু বলেছি যে সম্পৃক্ত দ্রবণের আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকেই বলা হয় দ্রাব্যতা গুণফল। তাহলে আমাদের কি হইতে হবে? দ্রবণটা সম্পৃক্ত হইতে হবে। তাহলে যদি দ্রবণটা যদি কি হয়? সম্পৃক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই আয়নিক গুণফলটাকে কিন্তু বলতে পারবো কি? সেই লবণের দ্রাব্যতার গুণফল। তাহলে আমাদের কি হবে? কেএসপি বা সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল হবে এই যে আমাদের A আর B আয়নের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল। এই যে A আয়নের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফল, A ইনটু আমাদের B আয়নের ঘাত সমন্বিত ঘনমাত্রার আমাদের যে গুণফলটা, এই গুণফলটাকে কিন্তু বলা হবে আমাদের দ্রাব্যতার গুণফল। আচ্ছা, এখন যখন আমি বলছি যে এই লবণটা সম্পৃক্ত, দ্রাব্যতার গুণফল যখন আমি নির্ণয় করছি, তখন কিন্তু আমাদের এই লবণটার যে দ্রবণ, এই দ্রবণের কি হতে হবে? অবশ্যই সম্পৃক্ত হতে হবে। তাহলে সম্পৃক্ত অবস্থায় একটা কি পরিমাণ দ্রবীভূত থাকে বলতো? কোনো একটি দ্রবণে সম্পৃক্ত অবস্থায় বা দ্রবণটা যদি সম্পৃক্ত হয়, তাহলে সেই দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে? তার দ্রাব্যতার পরিমাণ, তার দ্রাব্যতা যত, সেই পরিমাণ দ্রবীভূত একটি সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত থাকে, তাই না? আমাদের দ্রাব্যতার সংখ্যা তো সেটাই বলে। তো সেক্ষেত্রে আমাদের যে এই AB যে লবণটা দ্রাব্যতা যদি হয় S, তাহলে তার সম্পৃক্ত দ্রবণে সে S পরিমাণ দ্রবীভূত থাকবে। তাহলে তার আয়ন সমূহ কিভাবে দ্রবীভূত হবে? তাহলে আমি বলতে পারি তার A আয়ন দ্রবীভূত হবে PS পরিমাণ, আর Q আয়ন দ্রবীভূত হবে QS পরিমাণ, তাই না?
তাহলে আমাদের যেহেতু আমাদের 1 মোল AB লবণ থেকে P মোল A আয়ন আর Q মোল B আয়ন আমাদের উৎপন্ন হয়, তাহলে আমাদের S মোল আমাদের AB লবণ যখন আমাদের দ্রবীভূত হবে, তাহলে PS পরিমাণ আমাদের AQ প্লাস আয়ন আর QS পরিমাণ BP প্লাস আয়ন দ্রবীভূত হবে, তাই তো? তাহলে আমি যদি এখানে যদি আমি ঘনমাত্রার ক্ষেত্রে যদি আমি মানগুলা বসাই, দেখো তো, তার ঘনমাত্রা যদি হয় PS টু দি পাওয়ার P AQ প্লাসের ঘনমাত্রা ইন্টু BP প্লাসের ঘনমাত্রা কি হবে? QS টু দি পাওয়ার Q, তাই না? তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই লবণের দ্রাব্যতার গুণফল। এই যে লবণের দ্রাব্যতা যদি হয় S, তাহলে দ্রাব্যতার গুণফল KSP হবে কি? PS টু দি পাওয়ার P ইন্টু QS টু দি পাওয়ার Q। এই সমীকরণটা কিন্তু আমরা ব্যবহার করে দ্রাব্যতার গুণফল আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের মাঝে কিছু সম্পর্ক যদি আমরা দেখি, দেখো আয়নিক গুণফল হচ্ছে যে কোনো অবস্থায়, তার মানে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো অবস্থায় লবণের আয়নসমূহের ঘনমাত্রার গুণফলই কিন্তু আয়নিক গুণফল। আর দ্রাব্যতার গুণফল হলো শুধুমাত্র সম্পৃক্ত অবস্থায় লবণের আয়নসমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে দেখো, যখন আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে কম, তার মানে কি? তার মানে আমাদের যেই দ্রবণটা বর্তমানে আছে সেই দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ লবণ দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ লবণ কিন্তু দ্রবীভূত নাই। এই কারণেই লবণের আয়নসমূহের গুণফল দ্রাব্যতার গুণফল থেকে কম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লবণটা কি হবে? অবশ্যই লবণটা কি হবে? অসম্পৃক্ত দ্রবণ হবে। আর যদি আয়নিক গুণফল যদি কি হয়? দ্রাব্যতার গুণফলের সমান হয়, তার মানে কি? এই দ্রবণটিতে যেই পরিমাণ লবণ সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ লবণই কিন্তু দ্রবীভূত আছে, ঠিক সেই পরিমাণ লবণ দ্রবীভূত আছে। এই কারণে আমাদের এই দ্রবণটিতে আর যে আয়নসমূহ আছে সেই আয়নসমূহের গুণফল দ্রাব্যতার গুণফলের সমান। তার মানে আমাদের কি? আমাদের দ্রবণটা হচ্ছে কি আমাদের সম্পৃক্ত দ্রবণ, কারণ সর্বোচ্চ যে পরিমাণ লবণ দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ লবণ কিন্তু আমাদের দ্রবণটিতে দ্রবীভূত আছে। তার মানে দ্রবণটি অবশ্যই কি একটা সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, আর যদি কখনো আমরা দেখি যে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বেশি, তার মানে কি? আমাদের দ্রবণটিতে সর্বোচ্চ যেই পরিমাণ লবণ দ্রবীভূত থাকতে পারে তার থেকে বেশি পরিমাণ আমাদের লবণ কিন্তু দ্রবীভূত আছে। এই কারণে আমাদের লবণের আয়নসমূহের গুণফল কিন্তু দ্রাব্যতার গুণফল অপেক্ষা বেশি হচ্ছে। যেহেতু যে পরিমাণ সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত থাকতে পারে তার থেকে বেশি পরিমাণে দ্রবীভূত আছে লবণ, বা লবণ হচ্ছে দ্রবণে বিদ্যমান, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? অতিরিক্ত যে আমাদের লবণের আয়নগুলো আছে সেগুলো কি হবে? অধক্ষিপ্ত হবে, তার মানে অধক্ষেপ করবে। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটি পড়বো সেটি হলো সমআয়ন প্রভাব। সমআয়ন প্রভাব, কিন্তু সমআয়ন প্রভাবের পড়ার আগে আমাদের আগে বুঝতে হবে সমআয়ন জিনিসটা কি। দেখো, যদি এমন হয় যে কোনো একটি আমাদের হচ্ছে দ্রবণে যদি একের অধিক পদার্থ যদি বিয়োজিত হয়, ধরো কোনো একটি দ্রবণে যদি একের অধিক পদার্থ, ধরো এটি একটি দ্রবণ, এটাতে একের অধিক পদার্থ বিয়োজিত আছে, তাহলে যদি এমন হয় যে একের অধিক পদার্থ আমাদের হচ্ছে গিয়ে দ্রবীভূত আছে, সেই উভয় পদার্থ থেকে যদি কোনো একটা আয়ন উৎপন্ন হয়, যদি কোনো একটা আয়ন উভয় পদার্থ থেকে উৎপন্ন হয়, তবে ওই আয়নটাকে বলা হয় কি? সমআয়ন। ধরো আমাদের একটা লবণ হচ্ছে কি আমাদের AB, আর একটা লবণ হচ্ছে কি আমাদের AC। তাহলে AB আর AC উভয়ে যদি আমাদের একই দ্রবণে যদি হচ্ছে আয়নিত হয়, তাহলে উভয় থেকে আমি কি পাবো? আমাদের A আয়ন পাবো। AB থেকে আমাদের আয়ন উৎপন্ন হবে A আয়ন আর B আয়ন, আর AC থেকে আমাদের আয়ন উৎপন্ন হবে A আয়ন আর C আয়ন। দেখো, এ যে আয়নটি আছে সেটি কিন্তু আমাদের AB থেকেও আসতেছে, AC থেকেও আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের এ আয়নটাকে বলা হবে কি? সমআয়ন। তাহলে সংজ্ঞাটা যদি আমরা দেখি যে কোনো দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে কোনো একটি আয়ন যদি উভয় পদার্থ হতে উৎপন্ন হয়, তবে ওই আয়নটিকে বলা হয় সমআয়ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এ আয়নটা আছে সে যেহেতু আমাদের উভয় পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই এ আয়নটাকে কিন্তু আমরা বলবো সমআয়ন। আচ্ছা, এখন সমআয়ন প্রভাবটা কি? দেখো, সমআয়ন প্রভাবটা হলো যে আমাদের দ্রবণে যদি হচ্ছে কোনো সমআয়ন থাকে, যদি এমন হয় যে সমআয়ন বিশিষ্ট যদি দুটি তড়িৎ বিশ্লেষ্য যদি একই দ্রবণে দ্রবীভূত হয়, তবে উভয় পদার্থের দ্রাব্যতা এই ক্ষেত্রে হ্রাস পায়। যদি সমআয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একই দ্রবণে দ্রবীভূত হয়, তাহলে উভয় পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়। কিন্তু এক্ষেত্রে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটি, দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার মানে যেটি কম পরিমাণে দ্রবীভূত হয়, তার দ্রাব্যতা বেশি হ্রাস পায়। এই যে আমাদের প্রভাবটা, এই সমআয়ন থাকার ফলে যে আমাদের দ্রাব্যতা হ্রাস পাওয়ার যে প্রভাবটা, তাকেই বলা হয় সমআয়ন প্রভাব। তাকে কি বলা হয়? সমআয়ন প্রভাব।
তো আমরা একটু খেয়াল করি, ধরো একটা উদাহরণ আমরা দেখি। ধরো একটা দ্রবণে আমাদের একই সাথে আমাদের সোডিয়াম ক্লোরাইড, একটা দ্রবণে একই সাথে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে সিলভার ক্লোরাইড হচ্ছে গিয়ে দ্রবীভূত আছে। ধরো হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের দ্রবণ, এটা হচ্ছে আমাদের দ্রবণ, ঠিক আছে। তো দ্রবণের মধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডও দ্রবীভূত আছে, সিলভার ক্লোরাইডও দ্রবীভূত আছে। তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড সরাসরি দ্রবীভূত হবে আমাদের সোডিয়াম আর ক্লোরাইড আয়ন হিসেবে। কিন্তু সিলভার ক্লোরাইড যেহেতু হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সিলভার ক্লোরাইড কি হবে আমাদের একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে খুবই ধীরে ধীরে সিলভার আর ক্লোরাইড আয়নে দ্রবীভূত হবে। এখন দেখো আমাদের দ্রবণের মধ্যে এখন কি আছে, আমাদের হচ্ছে গিয়ে কোন কোন আয়ন আছে যদি আমরা খেয়াল করি দ্রবণে। দেখো তো দ্রবণে আমাদের কি আছে, সোডিয়াম আয়ন আছে, আমাদের হচ্ছে গিয়ে সিলভার আয়ন আছে, আর কি আছে, ক্লোরাইড আয়ন আছে। এখন যে ক্লোরাইড আয়নটা দ্রবণে আছে, এই ক্লোরাইড আয়ন কিন্তু হচ্ছে আমাদের উভয় পদার্থ থেকে আসছে, তার মানে ক্লোরাইড আয়নটা কিন্তু আমাদের সম আয়ন। আচ্ছা, এখন দেখো তো সোডিয়াম থেকে ক্লোরাইড আয়ন আসার কারণে আমাদের দ্রবণে কিন্তু ক্লোরাইড আয়নের পরিমাণ বেশি, তার মানে কিন্তু আমাদের উৎপাদের পরিমাণ কিন্তু দ্রবণে বেড়ে গেল। আমরা জানি কোনো উভমুখী প্রক্রিয়ায় যদি উৎপাদের পরিমাণ বেড়ে যায় তাহলে বিক্রিয়া কি হয়, পশ্চাৎ দিকে আমাদের কি হয়, আমাদের হচ্ছে গিয়ে ধাবিত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের কি হবে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে এবং সিলভার ক্লোরাইডের কি হবে, আমাদের দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে। সিলভার ক্লোরাইড কিন্তু আমাদের যেই পরিমাণ আগে দ্রবীভূত হইতো তার থেকে কম পরিমাণে দ্রবীভূত হবে। এই যে আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যে হ্রাস পাওয়ার যে হচ্ছে কি আমাদের প্রভাবটা, তাকে কিন্তু বলা হয় সমায়ন প্রভাব। ঠিক আছে, তো সমায়ন প্রভাবের উপর কিন্তু আমরা ম্যাথ করব, সামনে আমরা দেখব ম্যাথ করব। এখন আমরা এই যে দ্রাব্যতার গুণফল সমন্বিত আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো প্রথম যে আমাদের প্রবলেমটা আছে খুবই সহজ একটা প্রবলেম, একদম সহজ। এটা তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এইচএসসি সিলেবাসে বারবার এই অঙ্কগুলো করেছো, কিন্তু তবুও যদি দেখো এই ধরনের হচ্ছে প্রবলেমগুলো কিন্তু হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে কুয়েট, সাস্ট প্রভৃতি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলোতে হচ্ছে গিয়ে আমাদের কি আসে, এমসিকিউ আসে, এগুলোতে কিন্তু আসতে পারে। দেখো আমাদের বলা হয়েছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিন্তু তাপমাত্রা সবসময় নির্দিষ্ট করে দিবে, কারণ তাপমাত্রার উপর কিন্তু দ্রাব্যতার গুণফল নির্ভর করে। তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু দ্রাব্যতার গুণফল চেঞ্জ হয়ে যায়। তো তাপমাত্রায় আমাদের কি বলছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত, তো দ্রাব্যতা আমাদের কত বের করতে বলছে। আমাদের দেখো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের এখান থেকে যদি আমি তার দ্রাব্যতার গুণফলের যে রাশিটা যদি আমি প্রতিপাদন করতে চাই, তাহলে দেখো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কি হবে বলতো, কেএসপি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, অ্যালুমিনিয়াম যেহেতু আমাদের হচ্ছে কি তার আমাদের যে সূত্র অনুসারে অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু আমাদের এখানে কোনো রাশি নাই আমাদের এখানে, তাহলে আমি ধরে নিতে পারি 1, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 1s টু দি পাওয়ার 1, তাই না। আমাদের এখানে ঘাতও কিন্তু 1, আর এদিকে হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল আয়নের সাথে এখানে কি আছে, 3 আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের 3s টু দি পাওয়ার 3। এখানে এস কি, এস হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, যদি দ্রাব্যতা হয় এস তাহলে কিন্তু আমি এভাবে লিখতে পারি। এখান থেকে আমি লিখতে পারি কেএসপি ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে গিয়ে লিখতে পারি 4s, আমাদের হচ্ছে গিয়ে সরি 4s না সরি হচ্ছে গিয়ে আমাদের এটা হবে একটু মুছে ফেলি, দেখো এখানে কি হবে আমাদের 27s টু দি পাওয়ার 4, তাই না। তো কেএসপি ইজ ইকুয়াল টু 27s টু দি পাওয়ার 4, কিন্তু কেএসপির মান এখানে দেওয়া আছে কত, 3.7 ইন্টু 10 ইনভার্স 15, তাই না, 10 ইনভার্স 15। তাহলে এখান থেকে যদি আমি আমার এস এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে আমাদের এস এর মান কত আসবে বলতো, এস এর মান দেখা যাবে আসবে আমাদের হচ্ছে গিয়ে 0.000108, এটার একক হবে মোল পার লিটার। আচ্ছা খেয়াল করো, আমরা কিন্তু এর আগে যখন দ্রাব্যতা পড়ে আসছি, আমাদের আগের টপিকে যখন দ্রাব্যতা পড়ে আসছি, তখন কিন্তু আমরা বলেছিলাম যে দ্রাব্যতার একক নাই, তাই না। কিন্তু এখানে আমি লিখলাম দ্রাব্যতার একক মোল পার লিটার। হ্যাঁ কেন, দেখো আমরা দ্রাব্যতা পড়ার সময় কিন্তু আমরা বলেছিলাম যে আমরা দ্রাব্যতার ম্যাথগুলো যখন করব, তখন আমি দ্রাব্যতার ম্যাথগুলো যখন করব, সেই ম্যাথগুলো আমি করব গ্রাম পার গ্রাম সিস্টেমে। তার মানে 100 গ্রাম দ্রাবকে কতটুকু হচ্ছে কি আমাদের দ্রবীভূত আছে, দ্রব, তাই না। তো সেই হিসেবে কিন্তু আমাদের এই যে দ্রাবক হচ্ছে আমরা গ্রাম হিসাব করছি, দ্রব্য আমরা গ্রামে হিসাব করছি, এই জন্য গ্রাম পার গ্রাম যে হিসাবে যখন আমরা হিসাব করছি, তখন কিন্তু তার কোনো একক ছিল না, কারণ এটা কিন্তু একটা অনুপাত। কিন্তু আমরা এখন যখন দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলো করব, এখন কিন্তু আমি দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলো করার সময় আমি দ্রাব্যতা হিসাব করব, খেয়াল করবা মোল পার লিটার এককে অথবা গ্রাম পার লিটার এককে, বেশিরভাগ সময় মোল পার লিটার এককে।
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে দ্রাব্যতা যে হিসাব করলাম, এটা কিন্তু আমি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে সেটা হিসাব করছি না, আমরা হিসাব করছি যে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য দ্রবীভূত আছে। এটা কিন্তু আমরা তখন পড়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম, তবুও একবার খেয়াল করব যে আমরা কিন্তু যখন শুধু দ্রাব্যতার ম্যাথগুলো করেছি তখন আমরা হিসাব করেছি গ্রাম পার গ্রাম হিসেবে, আর এখন কিন্তু আমরা হিসাব করছি মোল পার লিটার হিসেবে। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু দ্রাব্যতার এককে আমরা লিখেছি মোল পার লিটারে। আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু একটু আলাদা, একটু হচ্ছে কি অন্যরকম হবে প্রশ্নটা। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড আয়োডাইডের দ্রাব্যতা গুণফল এত দেয়া আছে। আচ্ছা, হলে এ তাপমাত্রায় লেড আয়োডাইডের দ্রাব্যতা কত? একদম আগের অঙ্কটার মতোই, তাই না? না, একটু কিন্তু পার্থক্য আছে। এখানে বলে দেওয়া হয়েছে লেড আয়োডাইড 15% বিয়োজিত হয়, তার মানে লেড আয়োডাইডের কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা কিন্তু আমাদের আগেই বলে দেওয়া হয়েছে যে লেড আয়োডাইড থেকে এত পরিমাণ বিয়োজিত হবে। এখন লেড আয়োডাইড যখন আমাদের বিয়োজিত হয়, হচ্ছে কি এইভাবে, লেড আয়োডাইড বিয়োজিত হলে আমাদের কি উৎপন্ন হয়? আমাদের হচ্ছে কি যে লেড Pb2+ আয়ন আর হচ্ছে কি আমাদের 2 আয়োডাইড আয়ন। ওকে, তো নর্মালি যখন আমাদের লেড আয়োডাইড বিয়োজিত হইতো তখন আমাদের হচ্ছে গিয়ে লেড আয়োডাইডের S পরিমাণ, যেহেতু আমাদের সম্পৃক্ত দ্রবণ আমি কল্পনা করতেছি, সম্পৃক্ত দ্রবণে লেড আয়োডাইডের S পরিমাণ দ্রবীভূত হয়, সেক্ষেত্রে আমাদের লেড আয়নের হচ্ছে গিয়ে লেড আয়ন দ্রবীভূত হয় হচ্ছে S পরিমাণ, আর আয়োডাইড আয়ন দ্রবীভূত হয় 2S পরিমাণ। খুবই ইজি হিসাব। কিন্তু এক্ষেত্রে যেহেতু বলে দিচ্ছে লেড আয়োডাইডের 15% বিয়োজিত হয়, তাহলে কিন্তু এখানে আমাদের বিয়োজিত হবে কতটুকু? 0.15S পরিমাণ। সেক্ষেত্রে আমাদের লেড আয়ন হবে 0.15S, আর আমাদের আয়োডাইড আয়ন হবে 2 into 0.15S পরিমাণ। খেয়াল করো, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের KSP = কত হবে? আমাদের KSP = কিন্তু হবে আমাদের হচ্ছে গিয়ে লেড আয়ন Pb2+, আমাদের লেড আয়নের যেটা হচ্ছে কি আমাদের ইনটু এখানে কি আমাদের হচ্ছে কি যে আয়োডাইড আয়ন আছে, ঠিক আছে, আমাদের আয়োডাইড আয়নের ঘনমাত্রা এর উপর স্কয়ার। তো এটার উপর যদি সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই এই দ্রবণটা কিন্তু আমি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমি হিসাব করতেছি। তো লেড আয়নের আমাদের হচ্ছে গিয়ে কত আছে ঘনমাত্রা? 1.15S ইনটু এখানে কিন্তু আয়োডাইডের ক্ষেত্রে কি 2 into 0.15 আমাদের S এর উপর স্কয়ার। তো এখান থেকে কিন্তু আমি হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে, আর এদিকে KSP = হচ্ছে কি আমি কত বসাবো? KSP = দেওয়া আছে 1.39 into 10⁻⁸। তো আমি কিন্তু এখান থেকে যদি আমি হচ্ছে কি এসটা হিসাব করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার S = আমি বের করতে পারবো। S = আমাদের শেষমেশ আসবে হচ্ছে গিয়ে কত? 1.0097 into 10⁻² মোল পার লিটার। এক্ষেত্রেও কিন্তু আমার এককটা হচ্ছে মোল পার লিটার এককে চলে আসছে। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড যে সমস্যাটা। ঠিক আছে, আমাদের 1.15S ধরে নিয়ে কিন্তু আমাদের ম্যাথটা করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছি। তো এই যে আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমাদের শেষ। এবার আমি হচ্ছে যাচ্ছি 3 নম্বর যে সমস্যা। 3 নম্বর যে প্রবলেমটা এখানে আমি দেওয়া হয়েছে, এই 3 নম্বর প্রবলেমটা কিন্তু হচ্ছে একটা আমাদের সমআয়ন প্রভাবের একটা আমাদের অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমাদের প্রথম যে আমাদের চাইছে সেটা চাইছে হচ্ছে 0.025 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কি চাচ্ছে যে একটা সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বের করতে বলছে। এখন সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে কি আছে বলতো? সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে কি আছে? আমাদের ফ্লোরিন আছে। ক্যালসিয়াম ফ্লোরাইডও কি আছে? আমাদের ফ্লোরিন আছে। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে ফ্লোরিনটা কিন্তু আমাদের বা ফ্লোরাইড আয়নটা কিন্তু আমাদের সমআয়ন, তাই না? সমআয়ন। তো আমাদের কিন্তু এটা একটা সমআয়নের অঙ্ক। দেখি আমরা এটা কিভাবে করব। প্রথমেই দেখো তো এখানে আমাদের দ্রাব্যতার গুণফল বা KSP দেওয়া আছে হচ্ছে কি আমাদের দ্রাব্যতার গুণফল বা KSP কিন্তু দেওয়া আছে আমাদের হচ্ছে 4 into 10⁻11 পরিমাণ, তাই না? আচ্ছা, আমরা এটা নিয়ে হচ্ছে কি পরে হিসাব করব। তো প্রথমেই চলে আসি হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড, আমাদের 1 নম্বরটা আমরা করতেছি। প্রথমে ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে দ্রবীভূত হবে সেটা আমরা দেখি। ক্যালসিয়াম ফ্লোরাইড আমাদের কিভাবে দ্রবীভূত হবে? আমাদের হচ্ছে গিয়ে ক্যালসিয়াম 2+ প্লাস আমাদের হচ্ছে গিয়ে 2 ফ্লোরাইড আয়ন, তাই না? ওকে,
তো এখন যদি এভাবে দ্রবীভূত হয় তাহলে ধরে নিই হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে কি যদি আমাদের সম্পৃক্ত দ্রবণ আমরা কল্পনা করি, তো ক্যালসিয়াম যেহেতু দ্রাব্যতার গুণফল নিয়ে আমরা হিসাব করতেছি, অবশ্যই সম্পৃক্ত দ্রবণ আমরা কল্পনা করব। তো ধরে নাও ক্যালসিয়াম ফ্লোরাইডের হচ্ছে কি দ্রাব্যতা হচ্ছে কি আমাদের S, ধরে নিচ্ছি ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S। তাহলে আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড কতটুকু দ্রবীভূত হবে? S পরিমাণ দ্রবীভূত হবে তার সম্পৃক্ত দ্রবণে। তাহলে আমাদের ক্যালসিয়াম আয়ন কতটুকু আমাদের হচ্ছে কতটুকু দ্রবীভূত হবে? তাহলে ক্যালসিয়াম আয়ন দ্রবীভূত হবে S পরিমাণ, আর ফ্লোরাইড আয়ন দ্রবীভূত হবে 2S পরিমাণ, তাই না? 2S পরিমাণ দ্রবীভূত হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে 2S পরিমাণ এখানে ফ্লোরাইড আয়ন কিন্তু আমাদের দ্রবণে আছে। একই সময় কিন্তু আমাদের সোডিয়াম ফ্লোরাইড, যেহেতু সোডিয়াম ফ্লোরাইডের আমাদের দ্রবণ, সোডিয়াম ফ্লোরাইড কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কী হবে? বিয়োজিত হবে, এবং বিয়োজিত হয়ে আমাদের উৎপন্ন করবে আমাদের কি? সোডিয়াম আয়ন আর হচ্ছে গিয়ে ফ্লোরাইড আয়ন। এখন সোডিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে আমাদের কত? 0.025 মোলার। তাহলে কিন্তু আমি ধরে নিতে পারি যে এখানে আমাদের হচ্ছে গিয়ে সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা যেহেতু 0.025 মোলার, তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা হবে 0.025 মোলার, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 0.025 মোলার। তাহলে দ্রবণে ফ্লোরাইড আয়নের মোট ঘনমাত্রা আমরা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2S প্লাস, আমাদের প্লাসটা একটু হচ্ছে গিয়ে 2S, এখানে কিন্তু প্লাসটা একটু গুণের মতো দেখা যাচ্ছিল, এখানে আমি একটু ঠিক করে নিলাম। 2S আমাদের এখানে কি হবে? প্লাস, এখানে কি হবে আমাদের 0.025 মোলার, তাই না? আচ্ছা, আর ক্যালসিয়াম আয়ন তো হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়নে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের আগের মতো যত ছিল ততই আছে, তার মানে S পরিমাণ আছে। তাহলে যদি আমি এখন KSPর হিসাবটা যদি আমি করার চেষ্টা করি, ধরো এখানে KSP is equal to হচ্ছে কি আমাদের সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা 2+ ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাই না? আমাদের এখানে হচ্ছে কি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তার উপর স্কোয়ার। তাহলে এখানে আমি হচ্ছে কি KSP, এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে কি S, আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে কি আমাদের কত? 2S প্লাস 0.025, তাই না? তার উপরে স্কোয়ার। এখন এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড খুবই একটা স্বল্প দ্রবণীয় একটা লবণ, ঠিক আছে, স্বল্প দ্রবণীয় লবণ, সেক্ষেত্রে কিন্তু তার দ্রাব্যতা যে S, সেই S কিন্তু আমাদের 0.025 অপেক্ষা কিন্তু আমাদের অনেক কম। যেহেতু 0.025 অপেক্ষা S এর পরিমাণ অনেক কম, তো আমি এই ক্ষেত্রে আমি হচ্ছে কি আমাদের লিখতে পারি যে S ইন্টু 0.025 হোল স্কয়ার। এখান থেকে যদি আমি হচ্ছে S এর মানটা বের করি, তাহলে কিন্তু আমার S এর মান এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে KSP ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 × 10⁻11 ডিভাইড বাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের কত? আমাদের হচ্ছে গিয়ে 0.025 হোল স্কয়ার। এখান থেকে আমার KSPর মানটা, আমাদের এখান থেকে S এর মানটা আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10⁻8 একক হবে মোল পার লিটার। এটা কিন্তু আমাদের প্রথম কোশ্চেনের যে আমাদের আনসার। এবার যদি আমরা দ্বিতীয় যে কোশ্চেনটা বলা আছে, দ্বিতীয় প্রশ্নটা বলা আছে হচ্ছে গিয়ে 2 নম্বর প্রশ্ন বলা আছে যে সাম্যাবস্থায় ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। দেখো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কিন্তু আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কত? এই যে S, তাই না? তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে S এর সমান, তার মানে হচ্ছে গিয়ে 6.4 ইন্টু 10⁻8 মোল পার লিটার। কিন্তু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদের ছিল হচ্ছে গিয়ে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদের শেষমেশ ছিল কত? 2S প্লাস 0.025, তার মানে কিন্তু হচ্ছে গিয়ে 2 ইন্টু 6.4 ইন্টু 10⁻8 2S প্লাস 0.025 মোলার, তার মানে হচ্ছে কি আমাদের আনসারটা আসবে হচ্ছে কত? 0.025000128 মোল পার লিটার। এটা কিন্তু আমাদের আনসার। ওকে, আশা করি হচ্ছে আমাদের এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। এবার যদি চলে যাই আমাদের হচ্ছে গিয়ে শেষ যে প্রশ্নটা আমাদের আজকের, আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে এটা শেষ প্রবলেম, সেটা যদি দেখি, যেটা আমাদের অনেক আলোচনা করা একটা সমস্যা, এটা কিন্তু আমাদের অনেক বেশি হচ্ছে কি আমাদের এটা এইচএসসির সিলেবাসে কিন্তু আমাদের ঘ নাম্বারের ক্ষেত্রে বারবার আসতো যে 25 তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে
0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 ml দ্রবণ যোগ করা হলো। ঠিক আছে, সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ বলা হয়েছে, আর সোডিয়াম ব্রোমাইডের কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমাদের কোনো যৌগের অদক্ষেপ তৈরি হবে কিনা এটা আমার নির্ণয় করতে হবে। এখন অদক্ষেপ তৈরি হবে কিনা আমার বের করার জন্য আমার যা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা লবণের কেআইপি বের করতে হবে, প্রত্যেকটা লবণের কেআইপি বের করতে হবে। তার মানে সিলভার ক্লোরাইডের কেআইপি বের করতে হবে আর সিলভার ব্রোমাইডের কেআইপি বের করতে হবে। তারপরে এই কেআইপি আর কেএসপির মধ্যে তুলনা করতে হবে। যদি আমরা তুলনা করি, তুলনা করার পর আমরা যদি কেআইপি এর পরিমাণ কেএসপি থেকে বেশি হয় তাহলে অদক্ষেপ তৈরি হবে, কেআইপির পরিমাণ কেএসপি অপেক্ষা কম হলে অদক্ষেপ তৈরি হবে না। ঠিক আছে, তো এটা আমরা হিসাব করব। তাহলে কেআইপি বের করার জন্য আমার কি লাগবে, অবশ্যই আমাদের যে লবণটা আছে লবণের আয়ন সমূহের কি লাগবে, আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা আগে ঘনমাত্রাগুলো বের করার চেষ্টা করি। প্রথমে আসি সিলভার ক্লোরাইডের, বলা আছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইড কি পরিমাণ দ্রবীভূত থাকবে, তার দ্রাব্যতার পরিমাণ দ্রবীভূত থাকবে, তাই না? সিলভার ক্লোরাইডটা দ্রাব্যতার পরিমাণ দ্রবীভূত থাকবে। তাহলে আমি প্রথমে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করব। কি হবে, দেওয়া আছে সিলভার ক্লোরাইডের কেএসপি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1 × 10⁻10। এখন তাহলে সিলভার ক্লোরাইডের কেএসপি দেখো তো, সিলভার ক্লোরাইড এটা কেএসপি কত হবে বলো তো, সিলভার ক্লোরাইডের কেএসপি কত হবে বলো, S ইন্টু ক্লোরাইডের জন্য S, তার মানে কত S²। তার মানে হচ্ছে আমাদের এখানে লিখতে পারি S² ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 × 10⁻10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি S এর মান কত পাবো, S এর মান কিন্তু আমি পাই হচ্ছে গিয়ে 10⁻5, তাই না? 10⁻5 আমাদের হচ্ছে এটা হবে মোল পার লিটার। ওকে, তো মোল পার আমাদের লিটার। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এখানে সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে। সিলভার আয়নের ঘনমাত্রা দেখো তো, এই 100 ml দ্রবণে সিলভার আয়নের ঘনমাত্রা ছিল 10⁻5 মোল পার লিটার। এখন তার সাথে আরও 100 ml দ্রবণ কিন্তু যোগ করা হয়েছে, তাহলে মোট আমাদের হচ্ছে আয়তন কত হলো 200 ml, তাই না? 200 ml, তাহলে আগে ছিল 100 ml, এখন কিন্তু আয়তন হয়ে গেছে 200 ml, তার মানে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে কিন্তু ঘনমাত্রা হয়ে যাবে কি অর্ধেক। তার মানে কিন্তু আমি এখানে লিখতে পারি 10⁻5 / 2। এটা কিন্তু আমাদের হচ্ছে কি যে V1S1 V2S2 সূত্রটা ইউজ করে আর কি। যদি একটু ভেঙে দেখাইতে চাই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম, V1S1 = V2S2। এটা কিন্তু আমরা সরাসরি এইভাবে লিখে ফেললাম, তোমরা আমাদের একটু জাস্ট দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে কি আমাদের 100 ইন্টু আমাদের হচ্ছে 10⁻5 = হচ্ছে গিয়ে 200 ইন্টু আমাদের S2। এখান থেকে কিন্তু আমি S2 = আমাদের পাই কত, 10⁻5 / কত 2, তাই না? তো যাই হোক, এটা এখানে আমাদের হচ্ছে গিয়ে দরকার নেই, আমি এটা হচ্ছে গিয়ে মুছে ফেলতেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যেটা কীভাবে হিসাব করা হয়। তো এটা হচ্ছে আমি এখানে মুছে দিলাম, এই জায়গাটা আমাদের অঙ্ক করার জন্য আবার লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিলভারের আমাদের হচ্ছে গিয়ে কী পেলাম, আচ্ছা সিলভারের কিন্তু আমাদের হচ্ছে ঘনমাত্রা আমি পেয়ে গেলাম। সিলভারের ঘনমাত্রা কিন্তু আমাদের হচ্ছে 10⁻5 / 2। তো একই সাথে হচ্ছে কি আমাদের সিলভারের ঘনমাত্রা যদি 10⁻5 / 2 হয়, আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদের যেহেতু সম্পৃক্ত দ্রবণ তারও ঘনমাত্রা কিন্তু কতটুকু আমাদের = 10⁻5 / 2, তাই না? 10⁻5 / 2। তাহলে আমাদের সিলভার আর হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু আমি পেয়ে গেলাম। আবার এখানে কিন্তু সোডিয়াম ব্রোমাইড যোগ করা হয়েছে 0.03 মোলার, তাই না? এখন সোডিয়াম ব্রোমাইড কিন্তু কি হয়, দ্রবণে সরাসরি হচ্ছে কি আয়নিত হয়, Na+ আর ব্রোমাইড আয়ন হিসেবে। তো এখানে সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা যদি হয় হচ্ছে কি আমাদের 0.03 মোলার, তাহলে সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা যদি 0.03 মোলার হয়, তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা হবে 0.03 মোলার, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা হবে 0.03 মোলার। কিন্তু যেহেতু আমাদের আয়তন দ্বিগুণ হয়েছে, তাহলে আবারও সেক্ষেত্রে আমাদের কী হবে, সোডিয়াম আয়নের হচ্ছে গিয়ে ঘনমাত্রা কিন্তু আমি হিসাব করবো কতটুকু, 0.03 / 2, যেহেতু আয়তন দ্বিগুণ হয়েছে। আর ব্রোমাইড আয়নের ঘনমাত্রা হবে 0.03/2। ঠিক আছে, তাহলে কিন্তু আমি হচ্ছে কি সিলভার, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি কেআইপি নির্ণয় করব। প্রথম কেআইপিটা আমি নির্ণয় করবো হচ্ছে কি কেআইপি অফ আমাদের হচ্ছে সিলভার ক্লোরাইড = হচ্ছে কি আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু আমাদের কি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, 10⁻5/2 ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, 10⁻5/2। তার মানে এখানে কত আসতেছে, এটা আমাদের আনসারটা আসবে হচ্ছে আমাদের কত, 2.5 × 10⁻11। এখন দেখো তো এই সিলভার ক্লোরাইডের আমাদের কেআইপি
কেআইপি যেটা আমাদের বের করলাম সিলভার ক্লোরাইডের, এটা দেখো তো হচ্ছে কি আমাদের কি হয়, আমাদের দেখো তো এখানে তার কেএসপি যেটা আছে 1 × 10⁻10 তার থেকে কিন্তু কম, তাই না? কেএসপি অপেক্ষা কম, তার মানে কি, যেহেতু কেএসপি থেকে আমাদের কেআইপি কম, তার মানে কি হবে না, আমাদের পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ কিন্তু পড়বে না, তাই না? পদক্ষেপ পড়বে না। এখন তাহলে আমি চলে আসি পরের যে আমাদের যে লবণটা দেওয়া আছে সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইডের কেআইপি যদি আমি বের করতে চাই, কেআইপি অবশ্য অফ সিলভার ব্রোমাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে, আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু ব্রোমাইড আয়নের ঘনমাত্রা, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা। তাহলে আমি এখানে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের কত, 10⁻5/2, আর ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কত দেয়া আছে দেখো তো 0.03/2। আমাদের এখানে কেআইপির মান আসে হচ্ছে কি আমাদের কতটুকু, যদি আমি হিসাব করি তাহলে আসবে 7.5 × 10⁻8। তো কেআইপির মান 7.5 × 10⁻8। দেখো তো এই 7.5 × 10⁻8 যে কেআইপিটা আমি হিসাব করলাম, এই কেআইপি কিন্তু হচ্ছে কি আমাদের কি, কেএসপি যেটা আছে 5 × 10⁻13 এটা থেকে কিন্তু আমাদের বেশি, তাই না? 10⁻8 আর 10⁻13 অবশ্যই কিন্তু কেআইপিটা বেশি, যেহেতু কেআইপিটা আমাদের কেএসপি থেকে বেশি, সেক্ষেত্রে আমাদের কি হবে, পদক্ষেপ পড়বে, পদক্ষেপ কিন্তু আমাদের পড়বে। তার মানে কিন্তু আমি এই অঙ্কটা শেষ করলাম। এই ধরনের সমস্যা কিন্তু সাধারণত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে এই যে আমরা করলাম 4 ধরনের সমস্যা আমরা সলভ করলাম, আরও কিছু ধরনের সমস্যা তোমরা হচ্ছে গিয়ে পাবা বিভিন্ন জায়গায়, কিন্তু এগুলো কিন্তু আমাদের মেইন ধরনের আমাদের 4 ধরনের সমস্যা কিন্তু আমরা সলভ করলাম। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো খেয়াল করো, আমাদের আজকের টপিকটা আমাদের এখানেই শেষ। এই টপিক আমাদের দ্রাব্যতার গুণফল নিয়ে আমাদের আলোচনা এতটুকু শেষ। কিন্তু ব্যাপারটা একটু খেয়াল করো যে আমাদের কিন্তু এই টপিকটা কিন্তু সিলেবাসে নতুন অ্যাড করা হয়েছে, খুব বেশি বছর কিন্তু হয় নাই যে সিলেবাসে আমাদের এই টপিকটা এসেছে। তার মানে কিন্তু আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে, তো যেই কয়েকটা অ্যাডমিশন টেস্ট হয়েছে এই কারণে আমাদের কিন্তু খুব বেশি যে প্রশ্ন এখান থেকে আসার সুযোগটা ছিল সেটা কিন্তু না, তাই না? তবুও কিন্তু দেখা গেছে যে এটা সিলেবাসে অ্যাড করার পর যে কয়েকটা অ্যাডমিশন টেস্ট হয়েছে তাতে কিন্তু আমাদের এখান থেকে ভালো পরিমাণ প্রশ্ন কিন্তু আসে। আর তাছাড়া কিন্তু এখান থেকে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন করা যায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, রিটেন পরীক্ষার জন্য কিন্তু খুবই ভালো রকমের প্রশ্ন করা যায়। এই জন্য কিন্তু আমরা খুবই গুরুত্ব দিয়ে কিন্তু আমরা এই অধ্যায়টা কিন্তু পড়বো। তো আমরা দ্রাব্যতার গুণফলের আমাদের যে থিওরি আর ম্যাথমেটিক্যাল যে আমাদের সমস্যাগুলো ছিল আমরা দেখার চেষ্টা করছি। তো আশা করি তোমরা যদি ভালোভাবে আমাদের এই লেকচারটা ফলো করো, প্লাস নিজেরা যদি ম্যাথগুলো করার চেষ্টা করো, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা। আর হোপফুলি এখান থেকে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং আমাদের যে পরীক্ষা সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। আমরা খুব মনোযোগ দিয়ে আমরা এই পার্টটা আমরা শেষ করব। ধন্যবাদ সবাইকে।